হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি শেষ করার পর আমরা এলিমেন্টারি রিয়েল অ্যানালাইসিস এর মধ্যে প্রবেশ করেছি। তো রিয়েল অ্যানালাইসিস সম্পর্কে একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে, সেটা হচ্ছে যে আমাদের স্যাররা যখন আমাদেরকে মানে শিখাইছে, আমাকে যে স্যার যার কাছ থেকে আমি শিখছি সেটা হচ্ছে আমাদের আশরাফ স্যার, শ্রদ্ধেয় আশরাফ স্যার। খুব ভালো মানুষ একজন। তো তার কাছে শিখছি বলতে ক্লাসে আইসা বিভিন্ন বিষয় নিয়ে ধরতেন, যদিও তিনি পড়ায় নাই, এই সাবজেক্টটা পড়াইছে অন্য একজন স্যার। তার প্রতি আমরা কৃতজ্ঞ, যিনি পড়াইছে। তো আশরাফ স্যার আইসা মাঝে মাঝে হচ্ছে আমাদের প্রশ্ন করতেন যে এটা কি জানো কিনা, বা এটা কি এরকম কিনা। তো ওই তিনি জিজ্ঞেস করতেন, আমরা না পারলে একটু লজ্জা পাইতাম যে আসলে পারলাম না। তো দেখা গেছে যে স্যারের জন্য প্রস্তুত হয়ে যাইতাম। তো স্যারকে এই কারণে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আশরাফ স্যারকে। তার কাছে শেখা এরকম। সাথে সাথে অনেকে বলে থাকে যে রিয়েল অ্যানালাইসিস সম্পর্কে, যে আমাদের পূর্বপুরুষরা ম্যাথমেটিক্স কে ছেড়ে দিতে চাইছেন শুধুমাত্র রিয়েল অ্যানালাইসিস এর কারণে, যে না আমরা রিয়েল অ্যানালাইসিস পড়বো না, তার মানে আমরা ম্যাথমেটিক্স পড়বো না। আর রসায়নের ওই যে অর্গানিক কেমিস্ট্রির জন্য আসলে রসায়নকে সবাই ছেড়ে দিতে চাইছে, এরকম একটা কথা মানে প্রচলন আছে। আমরা সাধারণত দুষ্টামি করেই বলে থাকি যে আসলে আমরা আমাদের পূর্বপুরুষরা রিয়েল অ্যানালাইসিস এর জন্য ম্যাথমেটিক্স পড়তে চাইনি। তো আজকে আমরা সেই বিখ্যাত একটা সাবজেক্ট আমরা পড়তে চাচ্ছি, এবং এটা খুবই ইন্টারেস্টিং যদি আপনি মানে ইন্টারেস্টিং ভাবে পড়েন। তো আমরা একটু যেতে চাই, সেটা হচ্ছে আমরা আজকে এলিমেন্টারি রিয়েল অ্যানালাইসিস এর সিলেবাসটা একটু পড়ে দিতে চাই। এক নম্বরে আমাদের তিনটা চ্যাপ্টারকে আমরা এখানে সাজায় নিব। যদিও রিয়েল অ্যানালাইসিস এর মধ্যে সবচাইতে যেটা ভালো, সবচাইতে সুন্দর, যেটা নিয়ে অনেক পেঁচানো যায়, সেটা হচ্ছে আপনার টপোলজি অফ রিয়েল লাইন, মানে বা অন্য বইতে এটাকে পয়েন্ট সেট অফ টপোলজি বলা হয়ে থাকে। সেখানে নেইবারহুড আছে, লিমিট পয়েন্ট আছে, তারপর বুলজান ওয়েরিস্টাস থিওরাম আছে, আরো বিভিন্ন কিছু আছে। তো ওই চ্যাপ্টারটা নাই, এই কারণে ভাল লাগছে না। তো আমাদের কাছে যে চ্যাপ্টার গুলো আছে, যেহেতু জানেন এটা এলিমেন্টারি রিয়েল অ্যানালাইসিস নাম দিয়েছে, তার মানে এখানে বেশি কিছু থাকবে না, ডিপ কিছু নাই। তো এখানে প্রথম চ্যাপ্টারটা আছে যে রিয়েল নাম্বারস এজ এ কমপ্লিট অর্ডার ফিল্ডস, এটা আছে। এই চ্যাপ্টারটা আছে। তারপর আমাদের কাছে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্স। তারপরে আমরা পড়বো হচ্ছে সিরিজ, এটা পড়বো। এই তিনটা চ্যাপ্টার আমরা পড়বো। তো আমরা চ্যাপ্টার 1 এর মধ্যে আজকে প্রবেশ করতে চাই, যে রিয়েল নাম্বারস এজ কমপ্লিট অর্ডার ফিল্ডস, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। তো আমাদের কিছু কিছু এক্সিউম আছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, সেগুলো আমরা হচ্ছে পড়বো আজকে। তো এক্সিউম ব্যাপারটা কি? এক্সিউম হচ্ছে যেগুলো আসলে স্বতঃসিদ্ধ, যেগুলো আসলে প্রমাণ করা দরকার পড়ে না আমাকে আর, ঠিক আছে, যেগুলো শুধুমাত্র মেনে নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এরকম কিছু এক্সিউম আছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, এরকম বারবার বলছি, রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিছু এক্সিউম আছে। তো সেই এক্সিউম হচ্ছে চারটা, আমরা আপাতত চারটা পড়বো। সেটা হচ্ছে এক্সটেন্ড এক্সিউম, তো তারপর হচ্ছে ফিল্ড এক্সিউম, তারপর অর্ডার এক্সিউম, তারপর কমপ্লিটনেস এক্সিউম। তো এক্সটেন্ড এক্সিউমটা কি? আচ্ছা, এক্সটেন্ড এক্সিউম বলছে যে রিয়েল নাম্বার এর হ্যাজ অ্যাট লিস্ট টু ডিস্টিংক্ট মেম্বার। রিয়েল নাম্বারের কমপক্ষে দুইটা ডিস্ট্রিক্ট মেম্বার থাকবেই থাকবে। তো এটা তো আমরা এমনিতে ফিল করতেছি যে হ্যাঁ অবশ্যই রিয়েল নাম্বারে তো দুইটা ডিস্ট্রিক্ট মেম্বার থাকেই থাকে। তো এটা গেল এক্সটেন্ট এক্সিউম। ফিল্ড এক্সিউম থেকে আমরা একটু পড়াশোনাটা করতে চাই। তো ফিল্ড এক্সিউম, ফিল্ড এক্সিউম, ফিল্ড এক্সিউম, এই ব্যাপারগুলো আমরা একটু পড়তে চাই। দেখেন ফিল্ড এক্সিউম ব্যাপারটা কি সেটা একটু দেখতে চাই। তো আমরা যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি, এই কারণে এখানে লিখলাম যে রিয়েল নাম্বার আর নাম্বারস আর কম্বাইন্ড, আর কম্বাইন্ড আমি আগে লিখে তারপর বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন, এত কঠিন না। বাই টু বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন, addition, addition and multiplication, and multiplication uh, denoted by
হচ্ছে প্লাস অ্যান্ড আমরা ডট মাল্টিপ্লিকেশন রেসপেক্টিভলি যথাক্রমে। এবং এখানে কিছু অ্যাডিশন এক্সিম থাকবে, অ্যাডিশন এক্সিম, তারপর থাকবে মাল্টিপ্লিকেশন এক্সিম। তো আমরা আগে অ্যাডিশন এক্সিম গুলাকে পড়ে ফেলি, এটা থাকুক। আগে আমি একটু বুঝাই ফিল্ড এক্সিম। তো ধরেন রিয়েল নাম্বারস কি আসলে ফিল্ড এক্সিম গুলো মানবে কিনা, তো যে কোনো একটা ব্যাপার আমি যদি বলি যে সে আসলে ফিল্ড এক্সিম গুলো মানবে কিনা, দেখেন এখানে আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে পড়তেছি, রিয়েল নাম্বার না হয়ে যে কোনো সেট হতে পারে, তো আমরা ধরলাম রিয়েল নাম্বারস, ঠিক আছে। রিয়েল নাম্বারস আমি যদি বলি আপনাকে যে রিয়েল নাম্বারস ফিল্ড এক্সিম মানে কিনা, বা সেট অফ ন্যাচারাল নাম্বার ফিল্ড এক্সিম মানে কিনা, তো আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে একটা নন এমটি সেট নিতে হবে, সেটা যে কোনো সেট হতে পারে। তারপর দুটো বাইনারি অপারেশন নিতে হবে। সে কি কি বাইনারি অপারেশন? একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এখন এই যে একটা সেট, আবার বলছি যে কোনো একটা সেট, তাহলে একটা সেট আমি যদি সংক্ষেপে লিখে ফেলি যে একটা সেট, যে কোনো একটা সেট, সাপোজ আমরা এভাবে বলবো এই যে এস, সাপোজ একটা সেট, এটা যে কোনো সেট হতে পারে, যদি অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের আন্ডারে কিছু কিছু কন্ডিশন মানে, তাহলে আমরা বলবো যে তাকে ফিল্ড এক্সিম গুলো মানবে, অথবা বলবো মানবে না, ঠিক আছে। তাহলে সেই 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 যে কন্ডিশন বললাম, সেই কন্ডিশন গুলো কি কি আমরা এখন লিখে দিব, তারপরে এক্সাম্পল দিব, আপনি না বুঝলে তখন বলবেন। এখনো পর্যন্ত মনে করেন আপনার কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, অ্যাডিশন এক্সিম কি? এক নাম্বার অ্যাডিশন এক্সিম বলছে ক্লোজার ল আছে একটা, ক্লোজার ল, ক্লোজার ল। আমরা যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি, রিয়েল নাম্বার নিয়ে বলতেছি সেটটা, এই কারণে এখান থেকে ক্লোজার লর ব্যাখ্যা হচ্ছে যে কোনো দুইটা এলিমেন্ট নেবেন রিয়েল নাম্বার থেকে নিলাম, এবং তাদের যোগফলটাও যেন রিয়েল নাম্বারে থাকে। যদি এরকম ঘটনা ঘটে তখন আমরা বলবো যে ক্লোজার ল মানছে, ঠিক আছে। দুই, আমরা আগে লিখবো তারপরে বুঝাবো, আবার কোনো সমস্যা নেই, আপনি বুঝবেনই বুঝবেন, এটা আপনি শিওর থাকেন। অ্যাসোসিয়েটিভ ল আছে একটা, অ্যাসোসিয়েটিভ ল, সেটা কি বলছে যে আপনি তিনটা নাম্বার নিলেন রিয়েল নাম্বার থেকে, আমরা যেহেতু রিয়েল নাম্বার সেট নিয়ে পড়তেছি, তারপর যদি দেখেন এরকম ঘটনা ঘটছে কি, যে আগে পরে যোগ করছেন, এ আর বি কে আগে যোগ করে তারপর সি এর সাথে যোগ করে যে রেজাল্ট পাইছেন, এ আর বি কে যোগ করে যে রেজাল্ট পাইছেন সি এর সাথে, সেটা বি আর সি কে আগে যোগ করে তারপর এর সাথে যোগ করলে যে একই রেজাল্ট দেয়, তাহলে বলবো অ্যাসোসিয়েটিভ ল মানছে। তিন নাম্বার এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, এক্সিস্টেন্স existence okay of additive identity, additive additive identity। তো এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু জানতে হবে। তাকে একটু বুঝাই আইডেন্টিটি এলিমেন্ট মানে কি। আচ্ছা, ক্লোজার ল তো গেল, অ্যাসোসিয়েটিভ ল গেল, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, তো এটা কি আমরা একটু দেখতে চাই। তো ক্লোজার, আমরা আইডেন্টিটি এলিমেন্ট মানে কি আগে একটু ফিল করাতে চাই। আইডেন্টিটি এলিমেন্ট মানে কি আসলে? আইডেন্টিটি মানে হচ্ছে, আমি একটু আবার এগুলো মুছে দিব একটু। আইডেন্টিটি মানে হচ্ছে যে কাউকে চেঞ্জ করে না, এ হচ্ছে প্রকৃত স্বামী। কি বলছি? আইডেন্টিটি এলিমেন্টের অপর নাম হচ্ছে প্রকৃত স্বামী, মানে হাজবেন্ড, মানে একজন ভালো হাজবেন্ড যে তার বউকে চেঞ্জ করবে না। ধরেন তার বাপের, ওই যে একটা মেয়ে তার বাপের বাড়িতে যেভাবে থাকে শ্বশুর বাড়িতে এসে কিন্তু সেভাবে চলাচল করতে পারে না, এটাই সাধারণত, তাই না? কিন্তু একজন প্রকৃত মানুষেরা তারা কি করবে? ওই মেয়েকে চেঞ্জ করবে না, বরং বলবে যে ঠিক আছে তুমি যেমনে থাকো তেমনি থাকো, ঠিক আছে। তাহলে প্রকৃত স্বামীর মতো ব্যাপারটা কি আসলে আমি বলছি। আইডেন্টিটি এলিমেন্টের ব্যাখ্যা হচ্ছে এরকম, প্রকৃত স্বামীর মতো ব্যাপারটা হচ্ছে যে অপারেশনে কারোর সাথে বিয়ে হইল, মনে করে আমি আগে গল্পটা বলে নিই। এই যে বিয়ে হয়েছে একটা মেয়ের সাথে, সাপোজ আমি একটা মেয়েকে, আপনি দেখুন এই যে তো প্রকৃত স্বামী, এটা প্রকৃত স্বামী, বিয়ে হয়েছে, সে বিয়ে ব্যাপারটাকে আমি যোগ দ্বারা বুঝাইছি যে প্রকৃত স্বামীর সাথে এই যে মানুষটার বিয়ে হয়েছে, বিয়ের পরেও সেই মানুষটা চেঞ্জ হয়নি। এই যে ঘটনা, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি ব্যাখ্যা হচ্ছে, আমি এমনিতে বলি, ফাইজলামি করে বলি, যদিও এটা ম্যাথমেটিক্যালি না, সেটা হচ্ছে যে অপারেশনে কারোর সাথে যুক্ত হয় কিন্তু কাউকে চেঞ্জ করে না। যেমন পাঁচের ক্ষেত্রে, পাঁচ আমরা যদি বলি যোগের ক্ষেত্রে, আবার বলছি যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কে?
যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কে, এটা যদি আমরা জানতে চাই তাহলে বলেন 5 কে কে চেঞ্জ করে না, বলেন 5 এর সাথে কাকে যোগ করলে চেঞ্জ হয় না, 5ই থাকে, বলছে 0। এই কারণে 0 কে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। কি বলা হয়? 0 কে যোগের আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়, যোগের আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। দেখি তো বুঝছি কিনা। আচ্ছা, গুণের ক্ষেত্রে বলেন কাকে আইডেন্টিটি এলিমেন্ট বলবো? কে 5 কে 5ই রাখে, চেঞ্জ করবে না, বলছে 1। এই কারণে 1 কে বলা হয় গুণের আইডেন্টিটি। কে বুঝে নাই? 1 কে বলা হয় গুণের আইডেন্টিটি এলিমেন্ট। এতটুকু বুঝে গেছে? এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলেন, সাপোজ এই যে একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এর সাথে যদি আপনি দেখেন 1 0 0 1 কে গুণ করেন, তাহলে দেখবেন এর রেজাল্টটা হচ্ছে 1 2 3 4। দেখেন পারলে? তার মানে এই যে এটা কি কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়েছে বুঝতে পারছেন? যে এই ব্যক্তিটা, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এর সাথে আসলে বিবাহের লিপ্ত হলো। বিবাহ মানে আসছে যে একটা অপারেশনে লিপ্ত হলো, কিন্তু একে চেঞ্জ করে নাই। বলছে ভাই তুমি যেমন আছিস তেমনই থাকো। তাহলে আইডেন্টিটির ব্যাখ্যা কি? যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, যে কারোর সাথে যদি যুক্ত হয় সে চেঞ্জ করে না ওই এলিমেন্টকে। গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট 1, যে কারোর সাথে যদি যুক্ত হয় তখন এখান তো আসলে 5 হবে, সেই 5 কে চেঞ্জ করবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স? যে কারোর সাথে অপারেশনে যুক্ত হলো কিন্তু ওই ম্যাট্রিক্সকে আর চেঞ্জ করে না গুণ করার ফলে, এই কারণে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। কে বুঝে নাই? একদম সহজ ব্যাপার। তাহলে বুঝতে পারছেন, আমরা যেহেতু অ্যাডিটিভ এর ক্ষেত্রে বলতেছি, এই যে এখানে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি কত, মানে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কত? 0। তাহলে এই কথাটা বলতে হবে যে আমরা যদি যে কোনো একটা নাম্বার নেই রিয়েল নাম্বার থেকে, তাহলে অবশ্যই সেখানে এই যে দেয়ার এক্সিস্ট, এই চিহ্ন দ্বারা ব্যাখ্যাটা কি বুঝাবে? দেয়ার এক্সিস্ট। ওকে, অবশ্যই সেখানে একটা এরকম উপাদান থাকতেই হবে এই রিয়েল নাম্বারের মধ্যে, যাতে করে সাজ দ্যাট আমি যদি এই এর সাথে 0 কে যোগ করি তাহলে এই এ কে সে চেঞ্জ করবে না। তাহলে এই ঘটনাটাই কিন্তু বলছে। তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি মানে কি? যে আমার মধ্যে অবশ্যই দেখেন, আমি এটা সব সময় এগুলো আবার পরে বুঝাবো সুন্দর করে, আপাতত আপনি সুন্দর করে খালি লিখে নেন, একটু একটু করে যেটুকু বুঝাচ্ছে সেটুকুই, আপনি পরে আবার বুঝাবো। যে অবশ্যই আমি যদি বলি যে এই আরটা কি ফিল্ড এক্সিস্ট মানে কিনা আর, তাহলে অবশ্যই দেখতে হবে আর এর মধ্যে আমার আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, যাতে করে এই আর এর অন্য যে কোনো উপাদানের সাথে এই 0 যদি অপারেশনে যুক্ত হয় তখন ওই এ কে যেন চেঞ্জ না করে। নাকি বুঝতে পারি নাই? আচ্ছা, পরে আরো বুঝাবো, সমস্যা নাই, পরে আরো বুঝাবো, এখন আপাতত লিখতে থাকি। 4 বলছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স। ওকে, এই ব্যাপারটা কি? তো এই ব্যাপারটা আমি একটু বুঝাতে যাই। আচ্ছা, অ্যাডিটিভ ইনভার্স আগে বুঝতে চান, শুনেন। আমি যদি বলি 5 এর বিপরীত কি যোগের ক্ষেত্রে, 5 এর বিপরীত সংখ্যা কত? এখন আপনার তো জ্ঞান আছে, দেখা বলে দিলেন যে -5। এটা বের করার একটা নিয়ম আছে যে আমি জানি না, মনে করেন 5 এর বিপরীত সংখ্যা যোগের ক্ষেত্রে কত এটা আমি জানি না, তাহলে যে বক্স করলাম। মনে রাখবেন যে বিপরীত জিনিস খুঁজে পেতে গেলে রাইট সাইডে, আবার বলছি রাইট সাইডে অবশ্যই যোগের আইডেন্টিটি হবে। এখানে যদি যোগ থাকে তাহলে যোগের আইডেন্টিটি হবে, তাহলে যোগের আইডেন্টিটি কত? 0। ঠিক আছে? তাহলে বলেন 5 এর সাথে কাকে যোগ করলে 0 পাই? বলে -5। এই কারণে 5 এর বিপরীত সংখ্যা হচ্ছে -5, বা অপরভাবে বলতে পারেন -5 এর বিপরীত হচ্ছে +5। ওকে, এবার যদি আমরা গুণের ক্ষেত্রে বলতাম যে 5 এর বিপরীত কে, তাহলে এখানে আমরা মনে করলাম যে বের করব, যেহেতু গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট 1। বলেন 5 এর সাথে কাকে গুণ করলে ডান সাইডে আমি 1 পাবো? বলছে 1/5 কে গুণ করলে। এই কারণে 5 এর বিপরীত হচ্ছে 1/5, অপরভাবে বলতে পারি 1/5 এর বিপরীত হচ্ছে 5। কে বুঝে নাই? ঠিক আছে? ওকে, তাহলে এটা চলে গেল। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম। ওকে, ঠিক তেমনি আমরা কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম করেছিলাম যে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন এই এ কে বলবো হচ্ছে বি এর বিপরীত ম্যাট্রিক্স, অথবা বি কে বলবো এর বিপরীত ম্যাট্রিক্স। নাকি বুঝেন নাই? মানে প্রত্যেকেই একে অপরের বিপরীত ম্যাট্রিক্স বলা হবে, তাই কিনা? তাহলে দেখেন এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স বলছে যোগের ক্ষেত্রে ইনভার্স, এটা পাওয়ার ব্যাখ্যাটা কি? যে ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ একটা এলিমেন্ট নিলাম আর থেকে, সেখানে অবশ্যই এরকম একটা উপাদান বি পাইতে হবে
কার মধ্যে? আর এর মধ্যে, যাতে করে সাজ দ্যাট এই ঘটনা সত্য হয় কি এর সাথে বি যোগ করলে যেন আমি 0 পাই, অথবা বলতে পারি এরকম যে বি এর সাথে এ যোগ করলে যেন আমি 0 পাই। এই যে কিছুক্ষণ আগে বুঝাইলাম 5 এর সাথে কাকে যোগ করলে আমরা হচ্ছে 0 পাবো, তাহলে এই ব্যাপারটাকে বলা হবে হচ্ছে বলছিলাম যে -5 কে, তাহলে বলছিলাম যে 5 এর বিপরীত হচ্ছে -5 বা -5 এর বিপরীত হচ্ছে +5, একই তো কথা। তাহলে এই কথাটাই কিন্তু এখানে বুঝালাম, দেখেন পারলে এই যে সেখানে অবশ্যই এরকম একটা জিনিস থাকতে হবে, এই যে এ আমরা রিয়েল নাম্বার থেকে নিলাম, এর জন্য অবশ্যই আমাকে একটা এরকম বি পাইতে হবে যাতে করে এই ঘটনাটা সত্য হয়, ঠিক আছে? ওকে, আমি তারপরে উদাহরণ দেবো, কোনো সমস্যা নাই, এগুলো আপনি এখন আপাতত শুধুমাত্র লিখতে থাকেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 5 নাম্বার বলছে কমিউটেটিভ ল, কমিউ বা এটাকে বাংলায় বলা হয়তো বিনিময় বিধি, কমিউটেটিভ ল। ওকে, আমরা একটু কমিউটেটিভ লটা শিখে ফেলি। তো কি আসবে এখানে, যে এরকম যে আমরা যদি দুটো এলিমেন্ট নেই রিয়েল নাম্বার থেকে, যে কোনো দুটো এলিমেন্ট, তারা যদি এরকম কন্ডিশন মেনে চলে, কিরকম, যে এ বির যোগফল যেটা বি এর যোগফল সেটা যদি হয়, তাহলে আমরা বলবো যে কমিউটেটিভ ল মানছে। এই 5টা হচ্ছে অ্যাডিশন অ্যাক্সিওম। আচ্ছা, এরপর আমরা মাল্টিপ্লিকেশন অ্যাক্সিওম যাচ্ছি, মাল্টিপ্লিকেশন অ্যাক্সিওম। ওকে, আমরা একটু মাল্টিপ্লিকেশন অ্যাক্সিওম গুলো করে ফেলি। মাল্টিপ্লিকেশন অ্যাক্সিওম, এখানেও আমাদের আছে মোট হচ্ছে 5টা, তাহলে 1, এখানে আছে ক্লোজার ল। তো দেখেন, যেহেতু গুণের ক্ষেত্রে ক্লোজার ল মানেই হচ্ছে মনে রাখতে হবে দুইটা এলিমেন্ট নেবেন, তাদের রেজাল্টও যেন, তাহলে এখানে যদি গুণের ক্ষেত্রে বলছি, তাহলে তাদের গুণফলও যেন এই আর এর মধ্যে থাকে। ব্যাপারটা যেখান থেকে এলিমেন্ট নিব, ব্যাপারটা আগে শুনেন, ক্লোজার ল মানে যেখান থেকে এলিমেন্ট নেব, কোথা থেকে নিছি? রিয়েল নাম্বার থেকে নিছি, সুতরাং তাদের গুণফলটাও যেন রিয়েল নাম্বারের মধ্যে থাকে, এই ব্যাপারটা। ওকে, 2 অ্যাসোসিয়েটিভ ল, তাহলে অ্যাসোসিয়েটিভ ল আমরা জানি আগে পরের এই ব্যাপারটা। এখান থেকে যদি আমি 3টা এলিমেন্ট নেই, এ বি সি, রিয়েল নাম্বার থেকেই নেই, তখন বলছে যে আমি যদি আগে এ আর বি কে গুণ করি, তারপর যদি সি এর সাথে গুণ করি, যে রেজাল্ট, আর এ আগে আমরা বি আর সি গুণ করে তাকে এর সাথে গুণ করলে সে একই রেজাল্ট যদি দেয়, তখন বলবো আমরা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। 3 নাম্বার, এরপর বলছে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আমি বলছিলাম না গুণের ক্ষেত্রে আইডেন্টিটি লিমিট হচ্ছে 1, তাহলে এই কথাগুলো আমরা লিখবো এখন। কি, ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে যদি আমরা এমন একটা এলিমেন্ট নেই এ নামক, তাহলে সেখানে অবশ্যই আমাকে 1টাকে রিয়েল নাম্বারের মধ্যে খুঁজে পেতে হবে, যাতে করে সাজ দ্যাট, এই যে সংক্ষেপে লিখতেছি, এর সাথে যদি আমরা গুণ করি তাহলে এই থাকবে। এই কারণে 1 কে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? ওকে, আর 4 নাম্বার বলছে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এই ব্যাপারটার ব্যাখ্যা কি? ওই যে বলছিলাম ইনভার্স পাইতে গেলে কি ঘটনা করতে হয়, যে গুণের ক্ষেত্রে, সরি 5এর ক্ষেত্রে, 5এর জন্য কে বিপরীত আমরা জানি না, মনে করে নিলাম যে 5এর বিপরীত হচ্ছে কে, সেটা বের করার জন্য রাইটে হচ্ছে গুণের আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, তাই না? তাহলে এখানে 1/5, ঠিক তেমনি এখানে আমরা বলবো যে এখানে যদি এমন একটা এলিমেন্ট থাকে আর থেকে নেই, তার জন্য অবশ্যই আমাকে এমন একটা বি পেতে হবে, সেটাও আর এর মধ্যে থাকতে হবে, যাতে করে এই ঘটনা ঘটে কি ওই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে 1 পাওয়া যায়, এ বি ইকুয়ালস টু 1। এই যে এখানে এ হিসাবে মনে করেন 5 আর বি হিসাবে 1/5, এরকম একটা ব্যাপার। ওকে, তারপর আমরা এটা বুঝাবো, সমস্যা নাই। 5 নাম্বার হচ্ছে আমার কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল, তাহলে এটা গুণের ক্ষেত্রে যেহেতু, তাহলে বুঝতে পারছেন ফর অল এ বি বিলংস টু আর, এই ঘটনা ঘটতে হবে কি এ বির গুণফল আর বি এর গুণফল যেন সমান হয়। ওকে, 6 নাম্বার, আচ্ছা এইটা হচ্ছে 5টা হচ্ছে গুণের যোগের ক্ষেত্রে, 5টা হচ্ছে গুণের ক্ষেত্রে। আরেকটা প্রপার্টি আছে যেটা সবার জন্য, যোগ বিয়োগ মানে সরি যোগ আর গুণ উভয়ের ক্ষেত্রে একত্রে, এটা বলা হবে ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, কি ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে যে এ বি সি, এটা যদি আর থেকে নেই,
সাথে সাথে যদি এই ঘটনাটা ঘটে, দেখেন এটা সমান যদি এরকম হয় যে এ বি এ সি হয়, তখন বলবো ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। আচ্ছা, এবার আমরা একটু যাই, এটা একটু বুঝাতে চাই। এক নাম্বার কথা, ফিল্ড অ্যাক্সিওম। রিয়েল নাম্বারকে কি আমরা রিয়েল নাম্বার কি ফিল্ড অ্যাক্সিওম গুলো মানবে কিনা? আবার বলছি, আপনাকে এখন কথাটা বলি, সেটা শুনে নেন। রিয়েল নাম্বার এটা একটা সেট, সেটা কি ফিল্ড অ্যাক্সিওম মানবে কিনা আমরা দেখতে চাই। রিয়েল নাম্বার এই যে অ্যাডিশনের ক্ষেত্রে এই পাঁচটা প্রপার্টি মানে কিনা, এই পাঁচটা প্রপার্টি, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স আর কমিউটেটিভ ল, এই পাঁচটা মানে কিনা। আবার রিয়েল নাম্বার গুণের ক্ষেত্রে এই পাঁচটা মানে কিনা, সাথে সাথে ডিস্ট্রিবিউটিভ লটা মানে কিনা। যদি দেখি রিয়েল নাম্বার যোগের ক্ষেত্রে এই পাঁচটা প্রপার্টি মানছে, গুণের ক্ষেত্রে এই পাঁচটা প্রপার্টি মানছে, সাথে সাথে এই ডিস্ট্রিবিউটিভ লটা মানছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, রিয়েল নাম্বার ফিল্ড অ্যাক্সিওম গুলো মানছে। নাকি বুঝতে পারেন নাই? কি কি এটা একটু বুঝতে পারবেন? ওকে, তো সবচেয়ে আমরা যে জায়গাটায় মানুষজন ভুল করে সেটা হচ্ছে এটা বলতে গিয়ে ভুল করে। অনেক সময় স্যাররা এটা জিজ্ঞেস করে যে অ্যাডিটিভ এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স, এটার ব্যাখ্যাটা কি? ওকে, এটার ব্যাখ্যাটা কি এইটা একটু জানতে চাই। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবেই হবে, এই কথার ব্যাখ্যাটা এমনি নিতে হবে। যে আমরা যদি বলি যে রিয়েল নাম্বার কি আসলে আপনার ফিল্ড কিনা, ফিল্ড অ্যাক্সিওম গুলো মানে কিনা, তখন বলতে হবে যে এই যে রিয়েল নাম্বারের মধ্যে প্রতিটি এলিমেন্টেরই ইনভার্স থাকতে হবেই হবে, এই কথাটা বলতে হয়, এভাবে বলতে হয়, হয়তো অনেকে বলতে পারে। ঠিক আছে, তারপর দেখেন এখানের ক্ষেত্রে একটা শোনেন, যে এখানে এই যে এখানে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এখানের ক্ষেত্রে বলতে গিয়ে ভুল করে। সেটা হচ্ছে এখানে আমার প্রতিটি এলিমেন্টের না, এখানে প্রতিটি নন জিরো এলিমেন্ট হবে, কারণ জিরো নামক একটা এলিমেন্ট আছে, সেটার গুণের ক্ষেত্রে কিন্তু কোনো এর ইনভার্স নাই। দেখেন পারলে বলেন তো, জিরোর সাথে কত গুণ করলে রাইট সাইড 1 পাবেন? কোনোদিন আছে এই ঘটনা ঘটবে? জিরোর সাথে কত গুণ করলে 1 আসে? না, হয় না, এটা কোনোদিনও হবে না। এই কারণে বলা হয়েছে যে গুণের ক্ষেত্রে নন জিরো এলিমেন্টের, প্রতিটি নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবেই হবে। যোগের ক্ষেত্রে প্রতিটি এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, বাট যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে প্রতিটি নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দিই, তাইলে হয়তো আরো ক্লিয়ার হবে। এক নম্বর কথা হচ্ছে, ধরেন আমি বললাম, ধরেন সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা কি ফিল্ড অ্যাক্সিওম মেনে চলে কিনা? এবার কি বলছি, কোশ্চেন, এমসিকিউ। এই যে আমাদের, আপনারা জানেন, সবাইকে আমরা বলছি গ্রুপে মেসেজ দিয়ে যে আমাদের আসলে বইতে যে আমরা এমসিকিউ গুলা দিচ্ছি ওটা আরো কঠিন লেভেলের, অনেক কঠিন লেভেলের, কিন্তু এত কঠিন গুলো আসবে না। এই কারণে আমরা এখন এই যে টপিকস গুলো করার সাথে সাথে আমরা এমসিকিউ করে ফেলবে, সেইগুলো আচ্ছা আপনারা করবেন, বারবার বলছি। ধরেন কোশ্চেনটা আসলো, এমসিকিউ কোশ্চেন, সেট অফ ন্যাচারাল নাম্বার এরকম দিলাম, is set of natural number, ধরেন বা এরকম দিলাম, প্রশ্নটা কিরকম হতে পারে বা এরকম নিলাম, আরো সুন্দর করে দেই যে ন্যাচারাল নাম্বার, set of natural number is not field. Suppose set of natural number is not field. এখন বললো যে এই স্টেটমেন্টটা ট্রু কিনা, ঠিক আছে? তো ধরেন এটা বললো যে আপনার কাছে জানতে চাইলে এই স্টেটমেন্টটা ট্রু কিনা। এ নাম্বার অপশন দিল ইয়েস, বি নাম্বার দিল নো, সি নাম্বার দিল মেবি, হতে পারে ফিল্ড হতে, মানে হতে নাও, এরকম হতে পারে, বা ডি নাম্বার অপশন দিল যে না, কোনোটি না, এরকম একটা ব্যাপার দিল। অপশনগুলো তো আপনারা বুঝবেন। তো এখন আপনার কাছে চাইছে যে সেট অফ ন্যাচারাল নাম্বার এটা ফিল্ড কিনা, আর ফিল্ড কিনা মানে বলতে বোঝাচ্ছে যে আসলে ফিল্ড অ্যাক্সিওম মেনে চলে কিনা। তো যখনই আমাকে আসলে কিছু বলবে যে ফিল্ড কিনা, কেউ একজন ফিল্ড কিনা বা ফিল্ড অ্যাক্সিওম মেনে চলছে কিনা, তখন বুঝতে হবে যে একটা সেট দেওয়া থাকবে, সাথে সাথে আমাকে দুইটা বাইনারি অপারেশন নিতে হবে, একটা হচ্ছে অ্যাডিশন, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতে চাই যে সেট অফ ন্যাচারাল নাম্বার এটা ফিল্ড হবে কিনা। এক নাম্বার দেখেন সেট অফ ন্যাচারাল নাম্বার, এখন দেখবো অ্যাডিশনের ক্ষেত্রে সেট অফ ন্যাচারাল নাম্বার এই পাঁচটা প্রপার্টি মেনে চলে কিনা। তাহলে কি করতে হবে, আমাকে আগে ন্যাচারাল নাম্বার থেকে দুইটা এলিমেন্ট নিতে হবে। কি নিতে হবে?
ন্যাচারাল নাম্বার থেকে দুইটা এলিমেন্ট নিতে হবে, তাই নেন, দুইটা এলিমেন্ট নেন, নিলাম ন্যাচারাল নাম্বার থেকে দুইটা এলিমেন্ট নেন, সাপোজ নিলাম হচ্ছে 1 আর 2, ন্যাচারাল নাম্বার তো জানি, এখন তাদেরকে আমরা যোগ করব 1 + 2 এটা ইকুয়ালস টু 3, তাহলে 3টাও কি ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে কিনা, আছে, দেখেন দুইটা এলিমেন্ট নিচ্ছি ন্যাচারাল নাম্বার থেকে, তাদের যোগফলও ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে, ঠিক আছে, তাহলে আমরা বলে দিতে পারবো সে ক্লোজার ল মানছে। এবার অ্যাসোসিয়েটিভ ল মানা কিনা দেখেন, এবার তিনটা নেন 1 2 3 নিলাম ন্যাচারাল নাম্বার থেকে, এখন তাদেরকে এই যে উল্টাপাল্টা যোগ করে দেখেন, মানে আগে 1 এর সাথে 2 যোগ করলাম, তারপর একে 3 এর সাথে যোগ করলে যে রেজাল্ট, আগে 2 এর সাথে 3 কে যোগ করে তারপর 1 এর সাথে যোগ করলে একই রেজাল্ট আসবে। আচ্ছা, এরপর দেখেন এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, অর্থাৎ এই ন্যাচারাল নাম্বারের মধ্যে আমাকে অ্যাডিটিভ আইডেন্টিটি থাকতে হবে। এবার বলেন অ্যাডিটিভ আইডেন্টিটি কত, অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে 0, তো ন্যাচারাল নাম্বারের মধ্যে 0 আছে নাই, সুতরাং এটা ফিল্ড না, নাকি বুঝেন নাই? একটা প্রপার্টিও যদি না মানে, পৃথিবীর সব মানছে একটা প্রপার্টি মানে নাই, তখন হবে না, বুঝতে পারছেন? তাহলে এই যে এইটাতে আইসা দেখলাম মানে নাই, যে কি অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে 0, যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই, কিন্তু এখানে কি বলছে যে অবশ্যই অ্যাডিটিভ আইডেন্টিটি থাকতে হবে, ঠিক আছে, ওকে, নাকি বুঝেন নাই? তাহলে এখানে বলছিল যে আসলে অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে 0, এখন আমরা যে বলছিলাম এই যে আইডেন্টিটি কাকে বলে, বলছিলাম আইডেন্টিটি তাকেই বলা হয় যে অন্য কারোর সাথে এই যে অপারেশনে যুক্ত হয়ে তাকে চেঞ্জ করে না, তাহলে এই 0টাকে কি বলা হবে, একটা অ্যাডিটিভ আইডেন্টিটি, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে কি 0 আছে না, এই কারণে এটা ফিল্ড না। তাহলে এই যে বক্তব্যটা দিয়েছিল যে সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ নট ফিল্ড, এটা কি ট্রু? ইয়েস, ইটস দ্য ট্রু, ঠিক আছে কিনা, বুঝতে পারবো কিনা? তাহলে আমরা এর সলিউশনটা আমি একটু লিখে দেই, যেহেতু আমরা এটাই এখন থেকে আমাদের প্র্যাকটিস বুক হয়ে যাবে, আমাদের বইটা পড়তে হবে না, ওই আমাদের বইতে যে এমসিকিউ ওইগুলো বেশ জটিল করেছি, এত জটিল গুলো আসবে না, এখন আমি ফিল করি। তাহলে এখানে লিখবো the set of natural number, এটা is not a field, is not a field, is not a field, কেন ফিল্ড না? because additive identity, additive TIV, okay, additive identity 0 হচ্ছে আমরা জানি অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। অ্যাডিটিভ আইডেন্টিটি অবশ্যই ওই সেটের মধ্যে থাকতে হবে যাকে আমরা ফিল্ড বলতে চাইবো, ঠিক আছে, ওকে। তাহলে এটাই যেহেতু নাই, আমরা আর চেক করতে যাব না, ওকে, আর চেক করতে দরকার নাই, আর চেক করতে যাব কেন, একটা না মানলেই হবে না, পৃথিবী সব মানছে, মনে করেন 10টা প্রপার্টি মানছে, অ্যাডিশনের ক্ষেত্রে 5টা মানছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 5টা মানছে, কিন্তু যাই দেখলাম ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে মানছে না, তাহলে হবে না, ঠিক আছে, এই কথা কিন্তু মনে রাখতে হবে, ওকে, তাহলে হবে না, ওকে, এটা একটু এভাবে করে দিই, সুন্দর করে দিই, ওকে, আচ্ছা, কমিউটেটিভ ল, এই যে ডিস্ট্রিবিউটিভ ল, ওকে, ঠিক আছে, এটা গেল। এবার 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 আমরা এমসিকিউ 2 নাম্বার দিই, আরেকটা কোশ্চেন দিই, তাহলে আমরা বুঝতে পারবো এমসিকিউ হচ্ছে 2, দেখি আমরা এমসিকিউ 2 নিয়ে যা বললাম, the set of integers, set of integers, set of integers, আরো সুন্দর করে এমসিকিউটা আসতে পারে, which statement is true for set of integer, এমনিতেই which statement state which statement is true for set of integer না দিয়ে এভাবেও দিতে পারে একদম সহজে, কি সে ফিল্ড বললো, সে ফিল্ড না, নট ফিল্ড লিখে দিলাম, নট ফিল্ড, এক নম্বরে মে অর মে নট, হতেও পারে নাও হতে পারে এরকম, ডি নাম্বার বললো যে কোনোটি নয়, ঠিক আছে, তো আমরা বুঝতে পারছেন এখানে ফিল্ড রিলেটেড একটা ব্যাপার, তাহলে আমরা একটু দেখতে চাই আসলে ফিল্ড হবে কিনা, তো সেট অফ ইন্টিজার
এখন আমাকে যখনই বলবে ফিল্ড কিনা বা ফিল্ড এক্সিম মানছে কিনা, তখন আমরা কি করব, এই সেট অফ ইন্টিজারের সাথে সাথে আমাকে অ্যাডিশন এবং একটা ডটের সাপেক্ষে দেখতে হবে যে ওই প্রপার্টিগুলো মানে কিনা, এই প্রপার্টিগুলো মানে কিনা। তাহলে আমরা যাইতে চাই তো 1 নম্বরে ক্লোজার ল। ক্লোজার ল মানে কিনা, এর ব্যাখ্যাটা কি, যে কোনো দুটো এলিমেন্ট সেট অফ ইন্টিজার থেকে নিতে হবে। এটা তো আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখাইছিলাম, এই কারণে আর থেকে নিছিলাম, ঠিক আছে। কিন্তু এখন আমাকে বলে দিছে স্পষ্ট করে যে ইন্টিজার সম্পর্কে, তার মানে আমাকে প্রথম যোগের ক্ষেত্রে অ্যাডিটিভ যখন আমরা যাব দুইটা এলিমেন্ট নেব, দুটো এলিমেন্ট আপনার মন মতো করে নেবেন, ঠিক আছে। আপনার দুইটা এলিমেন্ট আপনার মন মতো করে নেবেন। তাহলে নেন নেন কত নিলেন, সাপোজ আপনি 1 নিলেন আর -2 নিলেন। এখন এদেরকে যোগ করেন, 1 -2 ইকুয়ালস টু -1, তাহলে -1 তো একটা ইন্টিজার। তাহলে দুইটা এলিমেন্ট নিলাম আমি, এই যে 1 -2 এটা হচ্ছে ইন্টিজার থেকে নিলাম, তাদের যোগফলটাও দেখলাম ইন্টিজারের মধ্যে আছে। তাহলে এই যে 1 নাম্বার প্রপার্টি মেনে চলছে, অ্যাসোসিয়েটিভ ল মেনে চলবে, এক্সিস্টেন্স অফ এটা এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি। বলেন জিরো কি যেটার মধ্যে আছে না, আছে, ইন্টিজারের মধ্যে আছে, তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি আছে। এবার হচ্ছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স। এই ঘটনাটা আগে এখন শুনেন, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, অ্যাডিটিভ ইনভার্স থাকতে হবে। দেখেন তো প্রতিটা এলিমেন্টের আছে কিনা। যদি আমি বলি যে দেখেন, আগে বলেন ইন্টিজারের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা আছে, তাই না, ঠিক আছে। আচ্ছা এবার বলেন 1 এর জন্য আমরা ইনভার্স বের করতে চাই, 1 এর ইনভার্স বের করতে চাই, বলেন 1 এর ইনভার্স কত, বের করতে গেলে এখানে রাইট সাইডে 0 আসবে, তাই না। তাহলে 1 এর ইনভার্স -1, দেখেন এই যে -1 এই জেটের মধ্যে আছে, তার মানে প্রতিটা এলিমেন্টে দেখেন 2 এর ইনভার্স বের করতে চাই, তাহলে অবশ্যই 2 এর উপর -2 আছে, তাই কিনা। তার মানে এখানে প্রত্যেকটা এলিমেন্টেরই অ্যাডিটিভ ইনভার্স আছে, কমিউটেটিভ ল মেনে চলবে। এরপর যাই আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, ক্লোজার ল, দুটো এলিমেন্ট নেন, দুটো এলিমেন্ট নিলাম 1 আর ধরেন 3 নিলাম -3, এটা ইন্টিজার থেকে নিলাম, তাদেরকে গুণ করেন -3, সেটাও ইন্টিজারের মধ্যে আছে, দেখছেন। এরপর অ্যাসোসিয়েটিভ ল মানবে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। বলেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কত, 1, সেটা কিন্তু অবশ্যই ইন্টিজারের মধ্যে আছে। এই যে এক্সিস্টেন্স অফ ইনভার্স, এখানে দেখতে হবে প্রতিটি নন জিরো এলিমেন্টের ইনভার্স আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। এবার একটু যাই, এটা দেখেন, এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে যাচ্ছি। এবার মনে করেন আমি 2 এর ক্ষেত্রে 2 আমি হচ্ছে দিলাম ইন্টিজার থেকে, তাহলে 2 এর ইনভার্স আছে কিনা আমি দেখতে চাই। তাহলে 2 এর ইনভার্স যদি আমি বের করতে চাই, কি বলছিলাম, এখানে রাইট সাইডে 1 হবে, তাই না, গুণের ক্ষেত্রে, যেহেতু গুণের ক্ষেত্রে বের করতে চাচ্ছি, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 1 পাই, তাহলে হাফ। এই যে হাফটা, এটা কি ইন্টিজারের মধ্যে আছে, বলেন ইন্টিজারের মধ্যে আছে। হাফ ডাজ নট বিলংস টু জেড, এই কারণে প্রতিটা এলিমেন্টের ইনভার্স আমি পাইতাছি না ইন্টিজারের মধ্যে। এই যে সব মানছে, দেখছেন, যোগের ক্ষেত্রে প্রথম 5টা মানছে, তারপর গুণের ক্ষেত্রে ক্লোজার ল মানছে, অ্যাসোসিয়েটিভ মানছে, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানছে, কিন্তু 4 নাম্বার আইসা দেখছি যে আমার প্রতিটি এলিমেন্টের ইনভার্স পাওয়া যাচ্ছে না। এই যে ইনভার্স হচ্ছে হাফ কিন্তু জেটের মধ্যে নাই, এটা একটা ফ্র্যাকশন, পূর্ণ সংখ্যা না। এই কারণে দেখলাম এইখানে আইসা দেখলাম যে না, ইনভার্স পাচ্ছি না খুঁজে, তার মানে জেডটা ফিল্ড না। দেখছেন কতগুলা চেক করা লাগছে। কিন্তু এখন কথা হচ্ছে এতগুলা চেক করব, এরকম আপনার প্রশ্ন আসতে পারে যে এতগুলো চেক করবো না। আপনি যখন প্র্যাকটিস করে যাবেন তখন তুমি বুঝে যাবেন অটোমেটিক যে আচ্ছা ঠিক আছে, এগুলো তো মানছে। আগে আপনাকে খেয়াল করতে হবে যে কোথায় গিয়ে কোনটার ক্ষেত্রে আমি পাবো না, এরকম আগে ফিল করতে হবে, ঠিক আছে। ওকে, দেখেন এই 4 নাম্বারটাই শুধুমাত্র সমস্যা করে, এটা করতে করতে হয়ে যায় যে কোথায় হবে না। এটা একদিনের প্রিপারেশনে হয় না, বরং অনেক দিন ধরে প্র্যাকটিস করলে তখন হয়। তাহলে এটা ইজ নট ফিল্ড। কেন ফিল্ড না? কারণ আমি একটু লিখে দিই, তাহলে আপনাকে পড়তে ভালো লাগবে। আমি কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু আর কোনো এক্সট্রা এমসিকিউ করাবো না, এভাবে টপিকস ওয়াইজ আমরা হচ্ছে এমসিকিউ দিয়ে দিব এখন, কারণ আমাদের বইয়ের এমসিকিউ গুলা অনেক কঠিন, ওইগুলো আসবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিচারদের জন্য, ঠিক আছে। তাহলে এইটা একটু লিখে ফেলি যে জেড ইজ নট আ ফিল্ড বিকজ, সলিউশনটা লিখে দেই এখানে, মানে এক্সপ্লানেশনটা, তো এটা একটু লিখে ফেলি যে জেড ইজ নট ফিল্ড। কেন ফিল্ড না? বিকজ multiplicative inverse law is not satisfied here. Inverse law is not satisfied
ইন জেড স্যাটিসফাই করছে না। অ্যাজ এক্সাম্পল একটা এক্সাম্পল দেখাই দিলাম, সেটা অ্যাজ এক্সাম্পল যেমন 2 এর সাথে যদি আমরা বের করতে চাই, এর ইনভার্স হচ্ছে হাফ, এটা ইকুয়াল টু 1 হয়, বাট এই যে হাফটা ইনভার্সটা সেটা কিন্তু অবশ্যই জেড এর মধ্যে নাই, এই কারণে এটা কি হবে না, ফিল্ড হবে না। তাহলে কখনো যদি বলে আমার এই এ কি ফিল্ড, তখন আমরা কি করব, ওই সেটটা নিয়ে তারপর এডিশন এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে দেখব এই যে 11 খানা প্রপার্টি আছে এগুলা মানে কি মানে না। ঠিক আছে, সব মানছে, একটা প্রপার্টি না মানলেও তাহলে হবে না। ওকে, এবং এমনকি ধরেন একটা সেটের মধ্যে 100 এলিমেন্ট আছে, 99টাই মানছে, একটা মানে নাই, তারপরও আমরা বলবো ফিল্ড হবে না। একটা না মানলেও হবে না, একটা এলিমেন্ট না মানলেও হবে না, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু তাহলে ফিল্ড একদম শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা এগুলো পড়ছি রিয়েল এর জন্য, কেন, কারণ এই যে আমরা এখানে লিখছি রিয়েল নাম্বারস আর কম্বাইন্ড, এখানে যে কোনো সেট দিয়ে দিতে পারে চাইলে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যাব অর্ডার এক্সিউম। তো অর্ডার এক্সিউম আমরা একটু লিখে ফেলতে চাই। অর্ডার এক্সিউম আমরা আগেই পড়াই ফেলছি, তারপর আমি আবার লিখতে চাই। তাহলে আমরা কোন কি পড়ে ফেললাম, এক্সটেন্ড এক্সিউম 1 নাম্বার পড়ে ফেলছি, এখানে রোমান সংখ্যা দিয়ে ফেলি। 2 নাম্বার আমরা পড়ছি ফিল্ড এক্সিউম। 3 নাম্বার আমরা এখন পড়তে চাই অর্ডার এক্সিউম। তাহলে যদি আমরা এটা পড়ে ফেলছি, কোথাও আমরা হায়ার অ্যালজেব্রাতে পড়ছি, তারপর আমি এখন আবার একটু মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে অর্ডার এক্সিউম। তো অর্ডার এক্সিউম গুলো আমরা একটু দেখতে চাই। ওকে, আমরা এখন রিয়েল নাম্বারের ক্ষেত্রে করব, যে কোনো সেট হতে পারে সেটা, ইফ যদি এ আর বি আর এরা বা এ আর বি নিলাম, তারা যদি রিয়েল নাম্বারের মধ্যে থাকে, দেন এই ঘটনা ঘটবেই ঘটবে। দেন any one of the following is true, এই কথা লিখি, any one of the following is true। কি ঘটনাটা কি, ল অফ ট্রাইকোটমি আপনাদেরকে পড়াইছিলাম। 1 নাম্বার অর্ডার এক্সিউমের 1 নাম্বার ল হচ্ছে, 1 নাম্বার ল হচ্ছে ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি। তো ট্রাইকোটমি, আচ্ছা কি বলছে, ট্রাইকোটমি কি বলে, এটা বলছে, এগুলা যেহেতু পড়াই ফেলছি অ্যালজেব্রাতে, সুতরাং এখন একটু কম বিস্তারিত আলোচনা করি। এটা বলছে যে ল অফ ট্রাইকোটমিকে দুই ভাবে লেখা যায়, বারবার বলছি। একটা হচ্ছে যে একটা সংখ্যা হয় হচ্ছে এ আর একটা সংখ্যা হয় 0, তখন আমরা এইভাবে লিখবো যে ল অফ ট্রাইকোটমি বলছে যে এ নামক সংখ্যাটা, না যে কোনো একটা সংখ্যার জন্যই বলি, একটা সংখ্যা নিয়ে যদি কথা বলে, তখন আমরা একে হচ্ছে 0 সাথে তুলনা করব। কি বলছি, এই সংখ্যাটা অবশ্যই হয় গ্রেটার দ্যান 0 হবে, অথবা এটা নেগেটিভ হবে, অথবা এটা 0 হবে। দেখেন আপনি যে কোনো একটা সংখ্যা নেন, মনে মনে আপনি দেখেন সেই সংখ্যাটা হয় 0 হবে, অথবা 0-র চেয়ে বড় হবে, অথবা 0-র চেয়ে ছোট হবে। আর যদি দুইটা সংখ্যা নেন, তখন এদেরকে কম্পেয়ার করবে এভাবে যে এই দুইটা সংখ্যা হয় এ বড় হবে, অথবা বি বড় হবে, অথবা দুইটা সংখ্যা সমান হবে। দেখেন দুইটা সংখ্যা নেন এবার মনে মনে, তাহলে এই দুইটাই ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি কি বলছে বুঝতে পারছি তো? আচ্ছা, এটা তো একদম সহজ, আপনি মনে মনে আবার হাসেন না যে এটা আবার কি বলে। এটাই আসলে ল অফ ট্রাইকোটমি, এটা কিন্তু আমরা অনেক সময় পড়ে থাকি, এটা দিয়ে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, ল অফ ট্রাইকোটমি। আচ্ছা, 2 নাম্বারে বলছে ট্রানজিটিভিটি বলা হয় এটাকে, ট্রানজিট আমরা বলি যে ট্রানজিট বলে থাকে, আমি সংক্ষেপে বা ফাইদলামি করে বলে থাকি আসলে। তো আপনারা জানেন এরকম একটা ব্যাপার আছে যে ভারতের সাথে আমাদের একটা ট্রানজিট চুক্তি হয়, এরকম ব্যাপার থাকে, সেটা বাংলাদেশের জনগণ মানে না, আবার মানে, এরকম আছে। সেটা ব্যাখ্যাটা কি, ট্রানজিট চুক্তিটা মানে কি ছিল, ধরেন এখানে যে ভারতের দিল্লি থেকে সাপোজ মনে করেন মণিপুর যাইতে এরকম একটা বিশাল ব্যবধান লাগে, বাট ভারত যদি কোনো মতে এখান থেকে এখানে বাংলাদেশে আসে সাপোজ, তাহলে তার জন্য এত দূর লাগে না। ব্যাপারটা দেখেন এরকম একটা ব্যাপার, ধরেন এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ধরেন মণিপুর। তো ভারত যদি কোনো মতে ধরেন এখান থেকে এরকম একটা সিস্টেম আছে বাংলাদেশে, ধরেন ভারত যদি কোনো মতে এই পথটুকু ব্যবহার করে, তাহলে এখান থেকে এখানে যাওয়া তার সহজ। কিন্তু সে যদি ব্যবহার না করে, তাহলে এরকম 4-5 দিন ঘুরে এখানে যেতে হয়। তো এই কারণে ধরেন মানে ব্যাপারটা কি, যে এর সাথে যদি বি এর সম্পর্ক থাকে, বি এর সাথে যদি সি এর সম্পর্ক থাকে, তাহলে আলটিমেটলি এই যে ইন্ডিয়ার জিনিসটা, এই যে এ নামক জিনিসটা আসলে কিন্তু সিতেই গেল, তাই না?
অর্থাৎ কিভাবে গেল, এ থেকে বিতে গেল, বাংলাদেশে আসলো, বি থেকে আবার এই যে মণিপুরে গেল, এরকম না ব্যাপারটা। তাহলে এই ট্রানজিটিভিটি লটা আসলে এরকম বলে, কি বলে একটু দেখতে চাই কি বলে। যদি এটা আমরা পড়াই ফেলছি আগে অ্যালজেব্রাতে, তারপর আবার বলছি যে আমরা যদি এরকম ঘটনা ঘটাই, দেখতে পাই যে দুইটা আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে পড়ছি, এ বি সি তিনটা এলিমেন্ট যদি আমরা রিয়েল নাম্বার থেকে নেই এবং সাথে সাথে আমরা যদি দেখি এরকম ঘটনা ঘটছে, কিরকম এ বড় বি থেকে, আবার বি বড় সি থেকে, তাহলে বলছে আলটিমেটলি আসলে ঘটনাটা এরকম ঘটবে। আমরা এটা বলতে পারি যে এ অবশ্যই বড় হবে সি থেকে। ওই যে যেমন এই কিছুক্ষণ আগে বললাম, এ যদি বিতে যায়, বি যদি সিতে যায়, তাহলে আমরা বলতে পারি এ আসলে সিতে যাবে। তাহলে দেখেন এখান থেকে সেই ঘটনাটা আছে যে এর সাথে বি এর সম্পর্ক কি এ বড়, আবার বি এর সাথে সি এর সম্পর্ক কি বি বড়, দিন শেষে আমরা বলতে পারি এ আসলে সি থেকেও বড় হবে, এরকম ঘটনা। হ্যাঁ, ওকে। আচ্ছা, 3 নাম্বার। এরপর 3 নাম্বার বলছে এটার কোনো নাম নাই, তো এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে মনোটোন ল অফ এডিশন। আমি নাম দিয়ে দিই মনোটোন ল অফ এডিশন। ওকে, মনোটোন ল অফ এডিশন মানে কি? ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, কি সাপোজ আমরা এ বি সি তিনটা এলিমেন্ট নিলাম আর থেকে। আচ্ছা, কেন আমরা আর লিখছি, অন্যান্য সেট লিখছি না? কারণ আমরা রিং অ্যানালাইসিস করছি, এই কারণে। হ্যাঁ, আর কি আমরা বিশ্লেষণ করতে চাইবো সবসময় বেশি। যদি এরকম ঘটনা ঘটে যে এ এ হচ্ছে বড় বি এর চেয়ে, তখন আমরা চাইলে উভয় পক্ষে একই রকম সংখ্যা যোগ করে দিতে পারি বা বিয়োগ করে দিতে পারি, তাতে করে ইনইকুয়ালিটির দিক চেঞ্জ হবে না। এটাকে বলা হয় মনোটোন ল অফ এডিশন। ঠিক আছে, এরপর আছে 4 নাম্বার মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন। মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন, সেটা কি একটু দেখতে চাই। মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন কি বলে সেটা একটু দেখতে চাই। মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন বলে যদি এরকম ঘটনা ঘটে যে এ বি সি তিনটা আছে, আমরা আর থেকে নেই তিনটা এলিমেন্ট, এবং সাথে সাথে যদি দেখতে পাই এ বড় আর বি হচ্ছে ছোট, তখন তখন এখানে যদি আমরা এরকম করি যে সি নামক একটা পজিটিভ জিনিস দেয়া গুণ করে দিতে চাই, তখন ইনইকুয়ালিটির দিক চেঞ্জ হবে না। বাট যদি একটা নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ করে দিতে চাই, তখন আসলে ইনইকুয়ালিটির দিক চেঞ্জ হয়ে যাবে, এটা বলতে চাই। তো এটা তো আমরা পড়ছি, এটা হচ্ছে মনোটোন ল অফ কি মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, বুঝতে পারবো? তাহলে এই 4টা ল যদি কেউ মেনে চলে, তখন তাদেরকে বলবো যে আসলে সে অর্ডার এক্সিউম মেনে চলছে। ওকে, আচ্ছা, তাহলে এটা নিয়ে তেমন একটা ব্যাপার না। এখন আমরা চলে যেতে চাই কমপ্লিটনেস এক্সিউম, লাস্ট এক্সিউম, এবং এটা থেকেই আমাদের যে আসলে পড়াশোনা শুরু। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, যতগুলো এক্সিউম, এগুলো যে এত গুরুত্বপূর্ণ ছিল এরকম না, বাট আমাদের চ্যাপ্টারটা বা আমাদের সিলেবাসটা আসলেই এটার উপরে নির্ভর। কিসের উপরে? কমপ্লিটনেস এক্সিউম, এটার উপরে আসলে নির্ভর। তাহলে কমপ্লিটনেস এক্সিউম আমরা এখন পড়তে চাই। তো মনে রাখতে হবে কমপ্লিটনেস এক্সিউম, কমপ্লিটনেস এক্সিউম, এটা আমরা পড়তে চাই। এটা পড়তে গেলে আগে আমাকে অনেক কিছু লাগবে। অনেক কিছু বলতে, এটা পড়ার আগে আমাকে যেটা যেটা পড়তে হবে আমি সিরিয়াল অনুসারে লিখতে চাই। 1 নম্বরে পড়তে হবে আমাকে বাউন্ডেডনেস। শুনেন কথাটা, দেখেন আমি চাই কি পড়তে চাই, আমি পড়তে চাই আগে হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম। এটা পড়তে গেলে আমাকে জানতে হবে বাউন্ডেডনেস। কি পড়তে হবে? বাউন্ডেডনেস। আচ্ছা, এইটা আবার পড়তে গেলে, বাউন্ডেডনেস পড়তে গেলে আমাকে আগে পড়তে হবে হচ্ছে আপনার আপার বাউন্ড লোয়ার বাউন্ড। দেখছেন আস্তে আস্তে কোথায় যাচ্ছি? আপার বাউন্ড এন্ড লোয়ার বাউন্ড আমাকে পড়তে হবে। ওকে, তো আমাকে যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড পড়ে ফেলতে পারি, তা আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের মধ্যে কিছু স্পেশাল কেস আছে, সেটাকে বলা হয় সুপ্রিমাম ইনফিমাম। আচ্ছা, তাহলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড পড়ে ফেললে তখন আমরা এখান থেকে আমরা চলে যেতে পারবো সুপ্রিমাম এবং ইনফিমাম। কোথায় যেতে পারবো? সুপ্রিমাম এন্ড ইনফিমাম। ওকে, আচ্ছা, যদি আমরা এটা বুঝে ফেলতে পারি, তখন অনেকের মনে প্রশ্ন আছে যে সুপ্রিমাম কি আসলে ম্যাক্সিমাম কিনা, তখন আমরা বা মিনিমাম কিনা,
এরকম একটা ব্যাপার আসে, তখন আমরা আসলে পার্থক্য করব পরবর্তীতে যে আসলে ম্যাক্সিমাম এবং মিনিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম সম্পর্কে আমরা তখন আমরা একটু জানবো। তাহলে ব্যাপারগুলো দেখছেন কিভাবে কিভাবে আসছে। আর যদি আমরা বাউন্ডেডনেস জানতে পারি তখন তো এটার বিপরীত জিনিস আছে, যে বাউন্ডেড না তাকে বলা হবে আনবাউন্ডেড। তাহলে এখানে আমরা কোনো একটা ঘটনাক্রমে পড়ে ফেলতে পারবো যে আনবাউন্ডেড একটা ব্যাপার। কি করব আমরা, একটা আনবাউন্ডেড জিনিস পড়ে ফেলতে পারবো, যে যেটা বাউন্ডেড না সেটাই হচ্ছে আনবাউন্ডেড জিনিস পড়ে ফেলতে পারবো। তাহলে ব্যাপারটা শুনেন, কমপ্লিটনেস এক্সিউম পড়তে গেলে আমাকে বাউন্ডেডনেস লাগবে, বাউন্ডেডনেস পড়তে গেলে আমাকে আপার বাউন্ড লোয়ার বাউন্ড লাগবে, আর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি আমি বুঝে ফেলতে পারি সেখান থেকে আমরা সুপ্রিমাম ইনফিমাম বুঝে ফেলবো, সুপ্রিমাম আর ইনফিমামের মধ্যে আর ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে কি পার্থক্য সেটাও ফিল করে ফেলতে পারবো। তাহলে ব্যাপারটা দেখছেন, সিরিয়ালটা দেখছেন, আমাদের কিন্তু সিলেবাসে এই ব্যাপারটাই বেশি আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পড়তে শুরু করব। আমরা কমপ্লিটনেস এক্সিউমটা তাহলে পরে পড়বো, আমরা আগেই চলে যেতে চাই আমাদের ইসের আপার বাউন্ডে। কারণ আপার বাউন্ড জানলে, লোয়ার বাউন্ড জানলে তখন আমরা বাউন্ডেডনেস জানবো, ঠিক না? এবং আপার বাউন্ড লোয়ার বাউন্ড জানলে আমরা সুপ্রিমাম ইনফিমাম জানবো, সুপ্রিমাম ইনফিমাম জানার পরে আমরা ম্যাক্সিমাম মিনিমাম জানবো। তাহলে আমাদের পরবর্তীতে আমরা কমপ্লিটনেস এক্সিউমে যেতে পারবো। তো ঠিক আছে, ওকে ওকে ওকে, যেতে চাই। তাহলে আমরা যেতে চাই আপার বাউন্ড। কোথায় যেতে চাই? আপার বাউন্ডে যেতে চাই। তো আপার বাউন্ড অফ আ সেট, একটা সেটের আপার বাউন্ড। তো আপার ইউ PER আপার বাউন্ড অফ আ সেট, একটা সেটের আপার বাউন্ড নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো আপার বাউন্ড কি আমরা একটু দেখতে চাই। আগে আমরা একটা গল্প বলতে চাই। সরি, আচ্ছা, আপার বাউন্ড পড়ার আগে একটা গল্প বলে ফেলি। ওকে, এটা মনে করেন আপনার সেটের একটা এরিয়া আছে, এটা আপনার সেটের এরিয়া। শুনেন গল্পটা। এটা হচ্ছে ধরেন আপনার বাবার সম্পত্তি বা আমার বাবার সম্পত্তি। এখন আমি করতে চাই যে আসলে আমার এরিয়াটা বাউন্ডারি দিতে চাই। তাহলে বাউন্ড দিতে চাই, নিশ্চয়ই আমি যদি বাউন্ডারি দিতে চাই তাহলে আমার কিছু এরিয়া তো বাদ রাখবো না। এরকম কি হবে দেখি তো, যে আমরা একটা বাউন্ডারি দিতে চাই কিন্তু আমার আব্বার জমি আছে, আমি কি করলাম, বাউন্ডারি দিতে যাইয়া আমি খুব মহৎ দেখাইলাম, মহৎ দেখে এই যে এরকম করে ফেললাম যে ঠিক আছে এইগুলা মানুষেরা ব্যবহার করো, এই যে এই এরিয়াগুলো মানুষেরা ব্যবহার করো। না, এটা আসলে প্রকৃত না, এটা আসলে ঠিক না। সবাই তার বাবার সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করতে চায়। তা আসলে আমরা যদি বাউন্ডারি দিতে চাই এমন ভাবে দিব যাতে করে আমার বাবার সম্পত্তি সব রক্ষিত হয়, তাই না? এটাই কিন্তু আমাদের একটা ব্যাপার আছে বাউন্ডারি দেওয়ার জন্য। তার মানে বুঝতে হবে যে এইটাকে আমরা বাউন্ডারি বলতে পারবো, বাউন্ডারি তখনই বলতে পারবো, এটা একটা আপার বাউন্ড বলতে পারবো যাতে করে ইউপি মানে আপার বাউন্ড, আর এটাকে আমরা লোয়ার বাউন্ড বলবো। তাহলে দেখেন আপার বাউন্ডারির আমরা তো আসলে মনে করে নেব যে ব্যাপারটা আগে আমাদের জমির ক্ষেত্রে যে আসলে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দ্বারা কিন্তু আমাদের এই যে জমিগুলাকে আমরা চাইলে সীমাবদ্ধ করে দিতে পারি বা বাউন্ডারি করে দিতে পারি, তাই না? বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তা আসলে এখন আমরা আসবো সেটের ক্ষেত্রে। এটা তো ছিল আমাদের ব্যাপার। সেটের ক্ষেত্রে সাপোজ এখানে দিতে চাই, একটা সেট আছে মনে করেন, তার এলিমেন্ট গুলো এরকম যে আসলে এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8। তার মানে 1 থেকে 8 এর মধ্যে হচ্ছে আছে। এখন আমি যদি চাইলে বাউন্ডারি দিতে চাই, যে আমি বাউন্ডারি দেবো, তাহলে আমি চাইলে বলেন তো আমি এই বাউন্ডারিটা দিতে পারি না, যে আমি এরকম করে এই যে 8 এর সাথে মিশিয়ে দিলাম, ঠিক আছে? ভিতরে ঢুকাবো না, ওই যে বারবার বলছি আমাদের সম্পত্তি রক্ষা করতে হবে, আমরা মানুষকে ব্যবহার করতে দেবো না, এরকম। তাহলে এখানে বাউন্ডারি দিতে পারি, এখানে দিতে পারি চাইলে, হ্যাঁ এখানে দিতে পারি, এখানে দিতে পারি। এটা কিন্তু মানুষের জায়গা না, বুঝতে হবে এটা কিন্তু সেট, এখন মানুষের জায়গা না, বাস্তব জীবনের সাথে মিলায় না। তাহলে আমি বাউন্ডারি কোথায় কোথায় দিতে পারি, চাইলে এরকম দিতে পারি। দেখাই, এই যে 8 এর সাথে মিশিয়ে দিতে পারি বাউন্ডারি। আমি চাইলে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি যেন কেউ নিতে না পারে,
অন্যর এই যে এখান থেকে দিতে আছে এগুলো মনে করেন সরকারি জমি, ঠিক আছে, আবার মানুষের জমি ভাইবেন না, ঠিক আছে। তাহলে এই যে এগুলা সব আমাকে বাউন্ডারি দিতে পারে, আপার বাউন্ড বলা হয়। আর এখান থেকে আবার কি করতে পারি, আমি কি এখানে লোয়ার বাউন্ড দিতে পারবো, যেখানে ঢুকে গেল তাহলে তো আমার বাবার সম্পত্তি এই পরিমাণ নষ্ট হয়ে গেল না, তাহলে কি করতে হবে, এখান থেকে বাউন্ডারি দিতে পারি, তাহলে এমন নষ্ট হবে না, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এগুলো সব বাউন্ডারি দিতে পারি। দেখেন তো বুঝছেন কিনা? আচ্ছা, এবং দেখেন এই যে আপার বাউন্ডারি, এই যে আপার বাউন্ড গুলা, এই যে আপার বাউন্ড, এদেরকে আমরা ইউপি বলতেছি, মনে করেন আপার বা ইউবি বলি সংক্ষেপে, যে আপার বিতে বাউন্ড, আচ্ছা ইউবি, ওকে। এই আপার বাউন্ডরা সবাই দেখেন বড় অথবা সমান হতে পারে, যে 8 এর সেট থেকে, সেটের সদস্য থেকে আপার বাউন্ড সব সময় বড় হয় অথবা সমান। অথবা কেন বলছি সমান, কারণ একটা বাউন্ডারি এরকম হতে পারে যে আমি একদম আমার বাবার সম্পত্তির সাথে ঘেঁষে দিতে পারি, নাকি বুঝি নাই? আর সব বাউন্ডারি কিন্তু এই যে বড়, এগুলো কিন্তু সব বড়। এত এই গল্পটুকু মনে আছে কিনা? তাহলে আপার বাউন্ড সবসময় লিখবেন যে একটা সেটে, এই কথা লিখে দেই, একটা সেটে এ ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড থাকে, ইনফাইনাইটলি মেনি, ওহো মেনি বানান লিখছি দেখছেন, মেনি আপার বাউন্ড থাকে, আপার বাউন্ড থাকে, এটা কি বুঝছি আমরা? এই যে অনেকগুলো আছে, এই যে দেখেন এগুলো সবাই আপার বাউন্ড, ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড থাকে, আপনি আরো থামাই না দিলে আরো চলতে থাকবে আপার বাউন্ড সব। আচ্ছা, আবার একটা সেটে ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপার বাউন্ড থেকে আমি এই কথাটাও লিখে দিই, এখানে একটা বক্স করে লিখে দিই, ওকে। আপার বাউন্ড সব সময় সেটের উপাদান থেকে বড় অথবা সমান হচ্ছে একটা, ঠিক আছে, বড় অথবা সমান হচ্ছে, দেখেন তো বুঝতে পারছেন কিনা? এই যে সমান হচ্ছে কখন, এই যে 8, যেখানে আমি 8 এর এখানে এসে যদি বাউন্ডারি দেই তখন আসলে সমান হচ্ছে, আর এইগুলা সব কি হচ্ছে, বড় হচ্ছে, দেখছেন? ওকে, ঠিক তেমনি লোয়ার বাউন্ডের ক্ষেত্রে এদিকে কল্পনা করেন, লোয়ার বাউন্ড, এবার একটু লাল করে নিয়ে আসি, দেখেন আমি চাইলে লোয়ার বাউন্ডারি এখানে দিতে পারি, তাহলে লোয়ার বাউন্ড আমি কত হবে, সেটের সমান হয়ে যেতে পারে, কত, এই যে 1, সেটের উপাদানের সমান হয়ে যেতে পারে 1 এর, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর এইগুলা কি, সেটের থেকে ছোট, এই দেখেন এগুলা সেটের থেকে ছোট, এগুলা সেটের থেকে ছোট, তার মানে ইনফাইনাইটলি লোয়ার বাউন্ড থাকে, তাহলে লোয়ার বাউন্ড গুলো থেকে কি হবে, এখানে একটু বক্স করে ফেলি, একটা বক্স, আচ্ছা এখানে লেখেন লোয়ার বাউন্ড সব সময় সেটের উপাদান থেকে ছোট হয়, ছোট অথবা সমান হবে, দেখি তো বুঝছে কিনা? আচ্ছা, তাহলে আপার বাউন্ড কত আছে, ইনফাইনাইটলি মেনি, এই যে আপার বাউন্ডের মধ্যে যে ছোট, বারবার বলছি আপার বাউন্ডের মধ্যে যে সব ছোট, সবচেয়ে ছোট, কারণ অনেকগুলো আপার বাউন্ড আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট যে আপার বাউন্ডকে বলা হয় সুপ্রিমাম, লেখেন কি বলা হবে, আপার বাউন্ডের মধ্যে, আচ্ছা আমি আরো ভালো করে লিখে দিই, আপার বাউন্ড অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ছোটটাকে, আচ্ছা আপার বাউন্ড, এই এখানে বাউন্ড লিখছি কেন, এখানে তো আপার বাউন্ড হবে, ওকে, ওকে আপার বাউন্ড অনেকগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ডকে বলা হবে সুপ্রিমা, ওকে। আচ্ছা, এরপরে আমরা যাইতে চাই লোয়ার বাউন্ডের মধ্যে, লোয়ার বাউন্ড অনেকগুলো আছে, লোয়ার বাউন্ড অনেকগুলো থাকে, তাদের মধ্যে সবচেয়ে বড়টাকে বলা হবে
তাদের মধ্যে সবচেয়ে বড়টা কে বলা হয় ইনফিমাম। এতটুকু বুঝছি কিনা? তাহলে দেখেন, আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট আপার বাউন্ড হচ্ছে এইটা, এটাকে বলা হবে আমাদের সুপ্রিমাম। আর লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এইটা, এটাকে বলা হবে ইনফিমাম। এতটুকু বোঝা গেছে? একটা সেটে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড, ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড থাকে, আর আপার বাউন্ডের মধ্যে সবচাইতে ছোটটাকে বলা হবে সুপ্রিমাম, লোয়ার বাউন্ডের মধ্যে সবচাইতে বড়টাকে বলা হবে ইনফিমাম। এতটুকু বুঝছি? ওকে, এখন এইগুলো আমরা আসলে ডেফিনিশন আকারে লিখবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু লিখে ফেলতে চাই ডেফিনিশন আকারে। যদি লিখতে চাই ইংরেজিতে, দেখি এখন কি কি কঠিন আছে। আপার বাউন্ড, ইউ ডাবল পি, ইউ ডাবল পি ই আর, আপার, বি ও ইউ এন ডি, আপার বাউন্ড দেখতে চাই। তাহলে আমাকে আগে একটা সেট ধরতে হবে। আমরা সেটের ক্ষেত্রে আপার বাউন্ড লোয়ার বাউন্ড গুলো পড়বো। লেট এস বি আ সেট। যেহেতু আমরা রিয়েল অ্যানালাইসিস নিয়ে পড়তেছি আর নিয়ে, তাহলে এস বি এনি সাবসেট অফ দ্য সেট আর। ঠিক আছে, সাবসেট অফ দ্য সেট আর। আমরা রিয়েল অ্যানালাইসিস পড়লে সব সময় একটা সেট ধরবো যেই সেটটা সাবসেট অফ আর হবে। আমরা যখন কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়বো তখন হচ্ছে একটা সেট ধরবো যেই সেটটা সাবসেট অফ সি হবে। ঠিক, শেষ। তাহলে একটা সেট ধরে নিলাম। এখন এখন একটা কথা আছে, এই দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি যে আপার বাউন্ড, এখানে এই লাইনটা থেকে আমরা সব ডেফিনিশন লিখবো। এই যে এই লাইনটা থেকে আপার বাউন্ডের ডেফিনিশনটা লিখবো, এই লাইন থেকে, যে আপার বাউন্ড সব সময় সেটের উপাদান থেকে বড় অথবা সমান হয়। তাহলে সেটে তো অনেকগুলো উপাদান থাকতে পারে। এখানে যে 1 থেকে আমি 8 পর্যন্ত লিখছি, কিন্তু আপনাকে কে বলছে 1 থেকে 8 পর্যন্ত থাকবে? 1 থেকে 1000 কোটি থাকতে পারে। তাহলে সেটের সবগুলো উপাদান কি ইন জেনারেল নির্দেশ করা হয় এক্স দ্বারা, তাই না? তাহলে আমরা মনে করে নিলাম যে কি বলছি, সেটের উপাদানগুলো, এই যে বারবার দেখেন, সেটের উপাদানগুলো বড় অথবা সমান হবে কার থেকে? আপার বাউন্ড সব সময় সেটের উপাদান থেকে বড় অথবা সমান হবে। তাহলে আমি একটা আপার বাউন্ড ধরে নিই ইন জেনারেল। মনে করি লেট ইউ বি অ্যান আপার বাউন্ড। মনে করে নিলাম যে সাপোজ একটা রিয়েল নাম্বার, ইফ ইউ বি রিয়েল নাম্বার, ইউ হচ্ছে একটা রিয়েল নাম্বার আমরা ধরলাম। এই যে রিয়েল নাম্বারটা, এই রিয়েল নাম্বার ইউ বি এ রিয়েল নাম্বার, দেন ইউ, এই যে রিয়েল নাম্বারটা, এটাকে আমরা ইজ কল্ড, আমরা এন আপার বাউন্ড, এটাকে আমরা একটা আপার বাউন্ড বলতে পারবো। কখন বলতে পারবো? বলছিলাম আমরা যদি দেখতে পাই, দেখেন শুনেন, বাংলা কথা শুনেন, এই ইউটা একটা আপার বাউন্ড, আর আমরা বলছি এই মাত্র দেখেন এখানে বাংলা লিখে আসছি যে আপার বাউন্ড সব সময়, এই যে এখান থেকে দেখেন সব সময় এই যে এখান থেকে সব সময় সেটের উপাদান থেকে কি হয়? বড় হয়। তার মানে এই আপার বাউন্ড, এটাকে আপার বাউন্ড বলতে পারবো। কখন বলতে পারবো? যদি সব সময় সেটের থেকে বড় হয়। তাহলে ইফ, কখন ইউটা বড় হয় কার থেকে? সেটের উপাদান থেকে। তো সেটের উপাদান তো অনেকগুলো থাকতে পারে, এই কারণে এদেরকে লিখছি এক্স। এটাকে বলা হয় সেটের উপাদান। এখানে একটু বলে দিতে হবে ফর, এই যে এক্সটা কি, আসলে এক্সটা হচ্ছে সেটের উপাদান, এইগুলা বলে দিচ্ছি। আর ফর অল দ্বারা বুঝাইছি সকল সেটের উপাদান, এই যে এটা দ্বারা ফর অল বুঝায়, উল্টা এটা। ঠিক আছে, তার মানে দেখেন আমরা কি বলছি, ইউকে আমরা তখনই আপার বাউন্ড বলতে পারবো যখন এই ইউটা বড় হবে অথবা সমান হতে পারে। এই কারণে এই যে অথবা লিখছি। কখন বড় হবে অথবা সমান হবে কার থেকে? বলছে সেটের সকল উপাদান থেকে। সেটা কেমনে বুঝাইলাম ম্যাথমেটিক্যালি? এই যে এক্স দ্বারা। এখন এক্সটা কি আসলে, সেটা বলছি এই যে সেটের সকল উপাদান। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ইউকে আপার বাউন্ড বলবো, নাকি বুঝি নাই? তাহলে এটাই তো। তাহলে এস বি এ এনি সাবসেট অফ আর, ইফ ইউ বি আ রিয়েল নাম্বার, দেন ইউ ইজ কল্ড অ্যান আপার বাউন্ড। কখন বলবো? যদি সেটের উপাদান থেকে ইউটা বড় অথবা সমান হয়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আপার বাউন্ড একটা এমসিকিউ বানাই ফেলি এটা দিয়ে। এমসিকিউ নাম্বার দুইটা শেষ হয়ে গেছে, এমসিকিউ 2, এমসিকিউ 3। ওকে, তো এমসিকিউ 3, ওকে।
লেট এস একটা সেট, যে সেটের সদস্যরা আসলে এরকম ডট ডট করে চলতেছে, আর এখানে আছে -3, এরপর আছে -2, এখানে আছে -1। এখন বলছে এই সেটের আপার বাউন্ড কে, হোয়াট ইজ দ্য আপার বাউন্ড, the upper bound of this set, এই সেটের আপার বাউন্ডটা কে। সাপোজ অপশন দিয়ে দিলাম যে -2, তারপর দিলাম -1, তারপর দিলাম 0, এরপর দিলাম ডি নাম্বারে যে বি এন্ড সি। ওকে, দেখেন এটার আপার বাউন্ড কে। আপার বাউন্ড কে। এবার দেখেন একটা সেট দিলাম, সেট দিয়ে দিয়েছি। এখন আমাকে জানতে চাইছে যে এই সেটের আপার বাউন্ডটা কি। আগে একটু দেখেন এই সেটটাকে যদি আপনি চাইলে একটা ই করে নিতে পারেন, এরকম দিলাম। দেখেন এই সেটটা -1 আছে, তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের -1, এটা -1 থেকে শুরু, এরপরে -2, এরপরে -3, এরকম করে ডট ডট চলতে থাকবে। তার মানে এখান দিয়ে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ওকে, আচ্ছা এটা গেল, ঠিক আছে। এখন বলেন তো আপার বাউন্ড আমরা কিভাবে দিতে পারি, আপনার কাছে আগে জানতে চাই। আপার বাউন্ড আমি যদি কেউ যদি বলে এই যে তার বাবার সম্পত্তি রক্ষা করছে, এখানে এসে আপার বাউন্ডটা দিতে পারে, কারণ সে কিন্তু সম্পত্তি একটু মানুষের জন্য ছাড়ে নাই। এরপর চাইলে সে এখানে দিতে পারে, এখানে দিতে পারে, এখানে দিতে পারে, এখানে দিতে পারে, এগুলো সব দিতে পারে। তাহলে আপার বাউন্ড কত হতে পারে, -1 থেকে এই যে বড়গুলা সব আপার বাউন্ড, -1 তারপর বড় যা আছে সব আপার বাউন্ড হতে পারে। -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এরকম ডট ডট চলতে থাকবে। তাহলে দেখেন আপার বাউন্ড কে হতে পারে, আপার বাউন্ড হতে পারে -1, আপার বাউন্ড হতে পারে হচ্ছে 0। তার মানে এই দুইটা অপশনই হতে পারে। তাহলে এখানে দুইটা অপশন কোনটা কোনটা, ডি নাম্বার। কে বুঝে নাই? যদি বলতো সুপ্রিমাম কে, তখন আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে -1, তখন সুপ্রিমাম হয়ে যাইতো -1। তাইলে কে বুঝে নাই? তাহলে এমসিকিউ 4 কি হলো, লেট এস এরকম চলতে থাকতেছে, -3, -2, -1। এখন বলে দিল এখানে হোয়াট ইজ দ্য সুপ্রিমাম অফ দিস সেট, হোয়াট ইজ দ্য, আমার ইংরেজিতে ভুল হতে পারে, সেই জন্য আমি ক্ষমা চাই। আমি যতটুকু পারি ততটুকুই লেখার চেষ্টা করি, ভুল হইলে হোক, আমি কোনো ভয় পাই না। অফ দিস সেট। ওকে, তাহলে এখন এটাই বলে দিল, একদম একরকম অপশন দিয়ে দিল। কিন্তু আপনি যদি মুখস্থ করে যান তখন কিন্তু আর হবে না। 1 নম্বর অপশন দিয়ে দিল বি এন্ড সি, আপনি বললেন যে আমি তো পড়ে আসছি আপার বাউন্ড আর সুপ্রিমাম কিন্তু এক না। আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড সেটা কত, -1, এটাকে বলা হবে সুপ্রিমাম। ঠিক আছে, আপার বাউন্ডের মধ্যে কোনো প্রশ্ন আছে না। এখন আমি লোয়ার বাউন্ড একইভাবে লিখতে পারি। লোয়ার বাউন্ড সবসময় সেটের উপাদান থেকে ছোট হয়, তাহলে এই যে একই জিনিস লিখবো, এই যে আপার বাউন্ড দেখে দেখে লিখবো। কি করব, এটাকে আমি কপি করে নিয়ে আসবো। লোয়ার বাউন্ডের ক্ষেত্রে এটাকে আমি কপি করব। তাহলে একটা কপি করে ফেলে এখানে নিয়ে আসি। ওকে, এই যে, তাহলে এখন আমি জাস্ট একটু একটু করে মুছবো। কি মুছবো, এই যে এখানে আসবো, এখানে আপার বাউন্ডের পরিবর্তে আমরা লিখবো লোয়ার বাউন্ড। ওকে, আমরা লিখতে চাই লোয়ার, এখানে লিখবো লোয়ার বাউন্ড, এই যে লোয়ার বাউন্ড লিখবো। তাহলে একটা সেট ধরে নিব যেটা সাবসেট অফ আর। ঠিক আছে, ইফ ইউ দ্বারা আমরা আপার বাউন্ড বুঝাই, এবার আমরা এল দ্বারা লোয়ার বাউন্ড বুঝাবো এমনিতেই জাস্ট। আচ্ছা, এল বি আ রিয়েল নাম্বার, দেন এই এলটাকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড আরো সুন্দর করে কিন্তু ডেফিনেশন দেওয়া যায়। আমি আসলে আপনাকে বাংলা ভাষার মতো করে লিখে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে সুন্দর ডেফিনেশন না, এর চেয়ে আরো সুন্দর ডেফিনেশন আছে, সুন্দর করে দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা কখন বলবো, আমরা বলছিলাম লোয়ার বাউন্ড গুলো সেটের উপাদান থেকে কি হয়, ছোট হয়। তাহলে লোয়ার বাউন্ড এখানে সুন্দর করে লিখে দিই, এই যে এলটা সেটের সমস্ত উপাদান থেকে ছোট অথবা সমান হতে পারে, লিখে দিলাম। যেখানে এই এক্স কি, এক্স বোঝা হচ্ছে সেটের সকল সদস্যকে, শেষ। এই যে এটা দ্বারা বোঝাচ্ছে ফর অল এক্স
বিলংস টু এস, তার মানে এখানে সেটের সকল সদস্যকে বোঝাচ্ছে। ওকে, দেখছেন লোয়ার বাউন্ডের ডেফিনিশন শেষ, সহজ না? ওকে, তাহলে তাহলে আমরা এবার একটা এক্সাম্পল এমসিকিউ বানাই ফেলতে চাই, এমসিকিউ নাম্বার 5 লোয়ার বাউন্ড থেকে। তাহলে এমসিকিউ নাম্বার হচ্ছে 5, কি যে একটা সেট নিলাম, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আসতে পারে। লেট এস হচ্ছে একটা এরকম একটা সেট যেটা আসলে এখানে এই যে 1, 1/2, 1/3 এরকম ডট ডট চলতেছে, ঠিক আছে? এখন প্রশ্ন করলাম যে হেয়ার লোয়ার বাউন্ডটা কত, লোয়ার বাউন্ড এটা ইকুয়ালস টু কত, অপশন দিয়ে দিচ্ছি। অপশন দিলাম যে লোয়ার বাউন্ডটা হচ্ছে 0, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে 1, তারপর সি নাম্বার অপশন দিলাম হচ্ছে 2, ডি নাম্বার অপশন দিলাম হচ্ছে আপনার নান, কোনোটি না। ওকে, আগে একটু দেখতে চাই লোয়ার বাউন্ড আস্তে আস্তে কি ঘটনা ঘটছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেক একটা ইম্পর্টেন্ট ম্যাথ। কি বলছে এরকম আমরা একটা আইকে ফেলতে চাই। দেখেন এখানে প্রথমে এই যে মাঝ বরাবর আমরা ধরলাম 0 আছে, 0, আর এই পাশে আছে হচ্ছে আপনার মনে করেন 1। আচ্ছা আচ্ছা, এখানে যাই, আর কিছু লাগবে না। এবার দেখেন আপনার 1 আছে, তাহলে 1 হচ্ছে এখানে আমরা প্লট করব। এরপরে হাফ, তাহলে বলে 0 এবং 1 এর মাঝখানে না হাফ, তাহলে এখানে আছে হাফ। এরপর দেখেন 1/3, তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। 1/4 এভাবে যাইতে থাকবে, কিভাবে এই যে ডট ডট দিয়ে দিচ্ছে। 1/5 আস্তে 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 1000 কোটি 1000 কোটি 1000, মানে সারা পৃথিবীর মানুষ নিচে আসবে 1 এর নিচে, তাহলে তো আসলে সে শূন্য হবে না, শূন্যর কাছাকাছিতে আসবে। দেখি তো নিচে যত বড় সংখ্যা বাড়তে থাকবে আস্তে আস্তে তত সে শূন্যর কাছে আসতে থাকবে। তাহলে এখন যদি আমরা বাউন্ডারি দিতে চাই, আপার বাউন্ড কোথায় দিতে পারি, আপার বাউন্ড এখানে দিতে পারি, হ্যাঁ আরো দিতে পারি, এগুলো আরো দিতে পারি সব আপার বাউন্ড। আবার লোয়ার বাউন্ড কোথায় দিতে পারি, আমি এই যে 0-তে দিতে পারি। কেন, আমার তাহলে সব সম্পত্তি ঢাকা হবে না, এখানে যদি 1/1000 কোটি 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 থাকে তারপরেও কিন্তু সে শূন্য হবে না, শূন্যর কাছাকাছি, তাহলে এইগুলো সব লোয়ার বাউন্ড হতে পারে, তাই না? তাহলে লোয়ার বাউন্ডের মধ্যে লোয়ার বাউন্ড কে কে হতে পারে, 0 থেকে সব হতে পারে, -1, -2, -3, কিন্তু এখানে কি কি আছে, শুধুমাত্র 0 আছে। ওকে, তাহলে 0টা হবে। কিন্তু যদি আমাকে বলতো এখানে লোয়ার বাউন্ড না বলে এই অপশনটাই যদি বলতো, সাপোজ দ্য এমসিকিউ 6 আমাকে সাপোজ বলে দিয়েছে এরকমই যে লেট এস সমান 1, 1/2, 1/3। ওকে, তাহলে এখানে যদি বলে দিত যে হেয়ার এবার ইনফিমাম সেটা কত, তাহলে এখানে কিন্তু আমরা কি বলছিলাম, লোয়ার বাউন্ড অনেকগুলো হতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কে 0। দেখেন তাহলে এখানেও অপশনটা হয়তো 0, কে বুঝে নাই, 2 ডি নাম্বারে না। ওকে, তাহলে আমাদের এটা ইনফিমাম হয়তো 0, কে বুঝে নাই, সহজ না? আচ্ছা, তাহলে আপার বাউন্ড পাইছি, লোয়ার বাউন্ড পাইছি। তাহলে একটা সেটকে আমরা কখন বাউন্ডেড বলতে পারবো, যদি কোনো একটা সেটের একই সাথে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকে তখন তাকে আমরা বাউন্ডেড সেট বলতে পারবো। যদি যে কোনো একটা হয় না তাইলে আমরা বলবো সে বাউন্ডেড না। তার মানে একটা সেটকে কখন বাউন্ডেড বলতে পারবো, এ সেট ইজ সেড টু বি বাউন্ডেড। আমি সুন্দর করে লিখে দেই একটা বাউন্ডেড সেট এর ডেফিনেশন। তো বাউন্ডেড সেট আরো সুন্দর ডেফিনেশন আছে, কিন্তু আমাদের কাছে যতটুকু দরকার ততটুকু পড়ছি বিধায় আর সুন্দর ডেফিনেশন দিচ্ছি না, যেটা আমরা গল্প দিয়ে মনে রাখতে পারি। কারণ আমাদের কিন্তু সবার আসলে আল্লাহ সবার মেধা সমান দেয় না, তাই না? যতটুকু একদম সহজ করে বাংলা ভাষার মতো সেটা করে দিচ্ছি আমি, যাতে করে আপনি সব বুঝেন। এখন আপনি ভয় পাইলেন তাহলে তো আর হবে না, রিয়েল অ্যানালাইসিসকে আমরা সবাই ভয় পাই, তাই না? এই কারণে আমি চেষ্টা করছি বাংলা ভাষার মতো করে দিতে। কি বাউন্ডেড সেট কাকে বলবো, যদি একটা সেটের এ সেট ইজ সেড টু ভি, তাহলে এরকম করে লিখবো, যখনই আমরা একটা সেট নিব রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে সেই সেটটা সাবসেট অফ রিয়েল নাম্বার, তাহলে এ সেট ইজ সাবসেট অফ আর ইজ সেড টু ভি, একটা সেট আছে এস, সেই সেটটা সাবসেট অফ আর, এটাকে আমরা বলতে পারবো ইজ সেড টু বি বাউন্ডেড সেট বলতে পারবো। বাউন্ডেড সেট কখন বলতে পারবো, যদি ইফ ইট ইজ
বোথ বাউন্ডেড অ্যাবভ এন্ড বাউন্ডেড বিলো, মানে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড যার থাকবে, ঠিক আছে। ওকে, এটাকে সুন্দর করে লিখে দিচ্ছি, বাউন্ডেড অ্যাবভ মানে আপার বাউন্ড হয় এবং লোয়ার বাউন্ড হয়, এন্ড বাউন্ডেড বিলো, তখন আমরা ওই সেটটাকে বলতে পারবো বাউন্ডেড সেট। এবার দেখেন আমরা যদি একটা এক্সাম্পল দেই, এই যে এমসিকিউ নাম্বার 5, এটাকে আমি আবার উঠাই নিয়ে আসি, এটা ওকে, ও সরি, আমি তুলে ফেলি আবার এই সেটটা, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ নাম্বার কত আসবে তাহলে 7। আচ্ছা, এমসিকিউ 7, কি বললাম, একটা সেট আছে এস, সেই সেটটার সদস্য 1 1 2 1/3 এরকম করে চলতেছে। এখন এটা জিজ্ঞেস করলো যে এটা কি বাউন্ডেড কিনা, সাপোজ প্রশ্ন করলো যে এটা বাউন্ডেড কিনা, তাহলে এ নাম্বার অপশন ইয়েস, বি নাম্বার অপশন নো, সি নাম্বার অপশন মেবি হতে পারে, আর ডি নাম্বার অপশন যে কোনোটি নয়, এরকম। আচ্ছা, আমরা দেখতে চাই যে বাউন্ডেড থাকতে হলে কি করতে হবে, তার আপার বাউন্ড থাকতে হবে, তার লোয়ার বাউন্ড থাকতে হবে। দেখি আমরা এটা একটু যদি আমরা সংখ্যা রেখায় করতাম তাহলে কি আসতো, আমরা এটা করার পদ্ধতিটা শিখাইছিলাম। এখানে হচ্ছে 0 দেব, আর এখানে একটা 1 দেব, মাঝখানে সবসময় হাফ হবে এবং আস্তে আস্তে কমতে থাকবে 1/3, তারপর 1/4, যত আমরা সংখ্যা বাড়াবো নিচে তত সে 0-র কাছাকাছি আসবে। তাহলে আমরা চাইলে একে বাউন্ডারি দিতে পারি এখানে 0-তে আর এখানে 1-এ। হ্যাঁ, চাইলে আরো এখানে যাইতে পারে, এগুলো সবাই আপার বাউন্ড, এগুলো সবাই লোয়ার বাউন্ড, ঠিক আছে। তার মানে আমরা বাউন্ডারি দিতে পারতেছি। সুতরাং এটা কি বাউন্ডেড সেট? ইয়েস, ইটস দ্য বাউন্ডেড সেট, তাহলে এটা বাউন্ডেড। ওকে, ঠিক আছে। তাহলে আনবাউন্ডেড সেট কাকে বলবো, যে বাউন্ডেড না, যে একটা দিকে বাউন্ডেড না। তাহলে একটা সেট কাকে আমরা আনবাউন্ডেড কখন বলবো, তাহলে লিখে দেন আনবাউন্ডেড সেট কখন বলবো, এখানে লিখে ফেলি, একটা সেট a set is which is subset of R is said to be unbounded set। কখন আনবাউন্ডেড বলবো, if যদি it's not a bounded, যদি বাউন্ডেড না হয়, if it's not a bounded, it's not বাউন্ডেড, যদি সে নিজে বাউন্ডেড না হয় তখন ওই সেটটাকে আমরা বলবো আনবাউন্ডেড সেট। এবার দেখি আমরা এরকম কোনো এক্সাম্পল করে আসছি কিনা। যেমন মনে করে দেন, এই যে 3 নাম্বার এমসিকিউটা আমরা উঠাই নিয়ে আসি, তাহলে এমসিকিউ নাম্বার হচ্ছে আমাদের 8। ওকে, তাহলে আমাদের এরকম এমসিকিউ গুলো করলেই হয়ে যাবে, যেগুলো আসলে এত কঠিন গুলো করবে না, কারণ আমাদের বাংলাদেশের স্যাররা তো বুঝতে পারে যে আসলে আমাদের একটু সীমাবদ্ধতা আছে রিয়েল অ্যানালাইসিসে, এমনকি আমাদের ম্যাথমেটিক্সের পুরো ব্যাপারটাই আমাদের সীমাবদ্ধতা আছে। সুতরাং এত কঠিন, আমি যত কঠিন দিয়েছিলাম সেই তত কঠিন আসবে না, ঠিক আছে। ওকে, দেখেন এটা একটু বলে ফেললাম, তো এক্সাম্পলটা নিয়ে আসি। এস একটা সেট যেটা আসলে এরকম ডট ডট ছিল, আপনাদের সবার মনে আছে। এখন -3 ছিল, -2 ছিল, -1 ছিল। দেখেন আপনাকে জানতে চাইলো which one is true for this set, এরকম একটা জানতে চাইলো মনে করেন। তাহলে অপশনগুলো আমরা বানাই ফেলি। এটা হচ্ছে ধরেন আনবাউন্ডেড, 2 নম্বরের অপশনে বলে দিল যেটা হচ্ছে আপার বাউন্ড হচ্ছে -1। 3 নম্বর অপশনে বলে দিল যে লোয়ার বাউন্ড -3। ডি নাম্বারে বলে দিল যে অপশন এ এন্ড বি। তো আমরা একটু দেখতে চাই, তাহলে এটাকে যদি সংখ্যা রেখায় আমরা বসাই ফেলতে চাই এরকম,
আচ্ছা, তো বসানোর পরে এখানে দেখেন, এখানে আমাদের সবার ধরেন এখানে আমাদের 0 আছে, তাহলে এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে -2 -3 এরকম করে চলতে থাকবে। তো দেখেন আমরা যদি বাউন্ডারি দিতে চাই, আমরা চাইলেই কিন্তু বাউন্ডারি দিতে পারি। কোথায় দিতে পারি? যে এই যে -1 আমরা একটা বাউন্ডারি দিতে পারি। তাতে করে কি হলো, সেটের উপাদানের মধ্যে কিন্তু প্রবেশ করলো না, বাপের জমি কিন্তু ঠিক থাকলো। তাহলে এরকম এগুলো সবাই আপার বাউন্ড হতে পারে, তাই না? তাহলে -1 থেকে সব বড় জিনিস আপার বাউন্ড হতে পারে। তাহলে এখানে বলছে দেখেন আপার বাউন্ড, এই যে এখানে একটা অপশন দিচ্ছে যে আপার বাউন্ড হচ্ছে -1 হবে, তাহলে এটা কিন্তু হয়ে গেল। তারপর আরো জিনিস দেখি, এখন দেখেন এটা কি লোয়ার বাউন্ড দিতে পারবো? আমি যদি বলি যে লোয়ার বাউন্ড এখানে দিব না, আমি কিন্তু দিতে পারবো না। কেন? কারণ এটা চলতেই থাকবে, ∞ পর্যন্ত চলতে থাকবে। তার মানে আমি কিন্তু বাউন্ডারি দিতে পারবো না, এখানে লোয়ার বাউন্ডারি দিতে পারবো না। তার মানে এটা লোয়ার বাউন্ডেড বাউন্ডারি নাই, লোয়ার বাউন্ড নাই। লোয়ার বাউন্ড যদি না থাকে তাহলে এটা কি বাউন্ডেড হবে? হবে না। তার মানে এটা বাউন্ডেডও না। এবার বলছে লোয়ার বাউন্ড হচ্ছে -3, তাহলে কি লোয়ার বাউন্ড -3 হবে? না, হবে না, এটা ভুল লিখছে। তাহলে দুটো অপশন হবে, তাহলে এ আর বি। দেখি তো বুঝছে কিনা, দেখি তো বুঝছে কিনা। তাহলে আমরা বাউন্ডেড পড়ে ফেললাম, আনবাউন্ডেড সেট পড়লাম, সুপ্রিমাম, ইনফিমাম এগুলো পড়ে ফেললাম। এখন আমরা একটা কিছু কিছু থিওরাম একটু মনে রাখতে হবে। কিছু কিছু কি, একটা সেটে সুপ্রিমাম সবসময় একটাই থাকে, ইনফিমাম সবসময় একটা থাকে, একাধিক থাকতে পারে না। তাহলে এই কথাগুলো একটু লিখতে হবে নোট দিয়ে, NOTE, নোট, নোট দিয়ে লিখতে হবে। The supremum of a set if exists, যদি পাওয়া যায়, সবসময় পাওয়া যাবে। এই আরেকটা কথা আছে, সুপ্রিমাম ইনফিমাম পেতে গেলে কি করতে হয় স্যাররা এটা বলে। এই যেমন এটার ক্ষেত্রে একটা সেটের, তাহলে এগুলো একটু লিখে দিই 1 নাম্বার নোট দিয়ে, যে সুপ্রিমাম পেতে গেলে, সুপ্রিমাম পেতে গেলে অবশ্যই আপার বাউন্ড হওয়া লাগবে, অবশ্যই আপার বাউন্ড হওয়া লাগবে। ওকে। 2 নাম্বার, ইনফিমাম পেতে গেলে অবশ্যই লোয়ার বাউন্ড হওয়া লাগবে। লোয়ার বাউন্ড না হলে আমরা পাবো কেন? হওয়া লাগবে মানে লোয়ার বাউন্ড থাকা লাগবে। ওকে, এটুকু। 3 নাম্বার, আমি এখন যেটা বলতে চাইছিলাম, দ্য সুপ্রিমাম অফ আ সেট, দ্য সুপ্রিমাম অফ আ সেট, একটা সেটের যদি এক্সিস্ট করে, সবসময় কিন্তু সুপ্রিমাম পাওয়া যাবে না, সবসময় ইনফিমাম পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যদি কোনো একটা সেট আপার বাউন্ড না হয় তাহলে তা কোনোদিনও সুপ্রিমাম পাবো না, আপার বাউন্ড হওয়া লাগবে। যদি কোনো একটা সেট লোয়ার বাউন্ড না হয় তাহলে তার ইনফিমাম পাওয়া যাবে না। এই কারণে এই কথাটা লিখছে, দ্য সুপ্রিমাম অফ আ সেট, সুপ্রিমাম একটা সেটের যদি এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট যদি পাওয়া যায়, তাহলে এই লাইনটাকে একটু লাল কালি দিয়েই লিখি, এক্সিস্ট যদি পাওয়া যায়, দেন এটা হচ্ছে ইউনিক হবে। ইউনিক মানে একটাই থাকবে, একাধিক থাকবে না। ওকে, এগুলো চাইলে প্রমাণ করা যায়। দা ইনফিমাম অফ আ সেট ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে, কারণ সবসময় কিন্তু আমরা দেখলাম ইনফিমাম পাওয়া যাবে না, তাহলে কি হবে? সেটাও ইউনিক হবে। দেখি তো, এতটুকু আমরা আশা রাখছি সবাই বুঝছি, তাই না? ওকে, এতটুকু বুঝতে পারছি। এবার আমরা চলে যাব সুপ্রিমাম, ইনফিমাম এবং ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে পার্থক্যটা জানতে চাই। আমি আগে, আচ্ছা, ম্যাক্সিমাম, আমি একদম সহজ ভাষায় লিখতে চাই, আমি এখন আর কঠিন ভাষায় লিখবো না, বাংলা ভাষায় লিখবো। ম্যাক্সিমাম, মিনিমাম আর সুপ্রিমাম, ইনফিমাম। ওকে, এদের মধ্যে পার্থক্যটা আসলে অনেকে গুলায় ফেলে, সুপ্রিমাম, ইনফিমাম। তাই এটা আমরা একটু করে ফেলতে চাই, একটু দেখতে চাই। আমরা কিছু কিছু নোট লিখে তারপর আমরা একটু বুঝাই দেবো, তারপর এক্সাম্পল দিব, তাহলে আরেকদম ক্লিয়ার হয়ে যাবে। মানে আমরা বেশি কঠিন করে লিখতেছি না, কঠিন করে লিখে লাভ নাই, কারণ এইগুলো একদিতেই কঠিন, যদি কঠিন দেয় তাহলে কেউ পারবে না। তো আরেকটা কাজ করি, সুপ্রিমাম ইনফিমামের কিছু প্রপার্টি লিখে ফেলি। ওকে, এটা একটু পরে, এটা পরে করব। তো এটাকে সরাইয়ে ফেলি, না তাহলে হলো না। এটাকে সরাই ফেলি, একটু মিস্টেক দিয়ে আসছি, মানে কয়েকটা প্রপার্টি লিখে ফেলি, কারণ ওগুলো পরীক্ষা আসতে পারে, তারপরে আমরা ওটা শিখাবো। তা লিখে রাখেন,
সাম প্রপার্টিস অফ সুপ্রিমাম এন্ড ইনফিমাম, এখানে লিখে ফেলি সাম প্রপার্টিস, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। যা পড়াবো প্রত্যেকটা জিনিস পড়তে হবে, আমরা কিন্তু কঠিন এমসিকিউ গুলো বাদ দিয়েছি। সুপ্রিমাম এন্ড ইনফিমাম, সাম প্রপার্টিস অফ সুপ্রিমাম এন্ড ইনফিমাম। কি কি প্রপার্টিস আছে ভিন্ন কালি দিয়ে লিখে দিচ্ছি। এক নাম্বার, যদি এ আর বি আর বাউন্ডেড সেট, তাই এখন আমরা বুঝে গেছি বাউন্ডেড সেট মানে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে, অবশ্যই থাকবে এ আর বি সেটের। এগুলো আসলে তো প্রমাণ করা হয় এই প্রপার্টিস গুলো, এই কারণে এভাবে। তো আপনারা এটাকে এখন একদম মুখস্থ করে ফেলতে হবে। অফ রিয়েল নাম্বার, সাথে সাথে যদি এই কন্ডিশনটা মানে এন্ড এ প্লাস বি এটা একটা সেট, সেই সেটের সদস্যরা কিরকম, যদি এরকম আকারে থাকে, এরকম স্মল এ প্লাস বি আকারে থাকে, যেখানে এই যে স্মল এটা আসবে ক্যাপিটাল এ থেকে এবং স্মল বিটা আসবে ক্যাপিটাল বি থেকে। ওকে, তাহলে বলছে এই ঘটনা ঘটবে। দেন এটা একটু মনে রাখতে হবে যে এই কন্ডিশন মানবে যে সুপ্রিমাম অফ এ প্লাস বি এটা সমান সুপ্রিমাম অফ এ প্লাস সুপ্রিমাম অফ বি, এই ঘটনা হবে। দুই নাম্বার, এটা প্রমাণ করা যায় কিন্তু আমাদের তো এখন প্রমাণ লাগবে না, আমাদের এখন এগুলাকে প্রপার্টিস হিসাবে মুখস্থ করে ফেলতে হবে। এ প্লাস বি এটা যেই কথা আসবে এটাকে আমরা চাইলে এরকম প্রমাণ করতে পারি, ইনফিমাম অফ এ প্লাস ইনফিমাম অফ বি। ওকে, আচ্ছা এটা এক নাম্বার প্রপার্টিস মনে রাখতে হবে। দুই, এরপর যদি এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এটা আসে এই প্রপার্টিসটা, আমি ইম্পর্টেন্ট হিসেবে লিখে ফেললাম। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে এমসিকিউ। ওকে, if A and B are two non-empty bounded set, if A and B are two non-empty bounded set, যেহেতু দুইটা সেট এই কারণে একটা এস দিয়ে দেই, of real numbers and এবং সাথে সাথে এই যে এ বির গুণফলটা সেটা যদি এরকম আকারে ডিফাইন করা থাকে যে স্মল এ ইনটু স্মল বি, এই সেটটা এরকম আকারে থাকবে যেখানে স্মল এটা আসবে ক্যাপিটাল এ থেকে এবং স্মল বিটা আসবে ক্যাপিটাল বি থেকে, তাহলে বলছে এই ঘটনা ঘটবে। দেন সুপ্রিমাম এই সেটের, এই যে এই সেটের এ বি সেটের সুপ্রিমামটা কি হবে, বলছে এই সেটের সুপ্রিমামটা হবে এরকম যে সুপ্রিমামটা অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু হতে পারে সুপ্রিমাম অফ এ তারপর সুপ্রিমাম অফ বি এর গুণফলের। ঠিক আছে, ওকে। তিন নাম্বার, তাহলে এগুলো একটু এখন প্রপার্টিস হিসেবে মুখস্থ করে ফেলতে হবে বা দেখে যাইতে হবে যাতে করে আপনি পারেন। বিশেষ করে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিই। তিন চার নাম্বার, 3-4 বলছে এবার ফর এনি টু বাউন্ডেড সেট, বাউন্ডেড এন্ড নন এমটি বলি তাহলে ভালো হবে, নন এমটি subsets A and B of the real numbers and supremum A union B, এটা সমান আসলে এরকম প্রমাণ করা যায়, চাইলে আমরা প্রমাণ করতে পারি, কিন্তু এখন এটাকে এমসিকিউ হিসেবে প্রমাণ করতে হবে যে সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি সমান আসলে আর কিছুই না ম্যাক্সিমাম অফ সুপ্রিমাম এ এন্ড সুপ্রিমাম অফ বি, এদের মধ্যে সুপ্রিমাম অফ এ আর সুপ্রিমাম অফ বি এর মধ্যে যে ম্যাক্সিমাম সেটা হবে হচ্ছে সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি এর সমান। ঠিক আছে, 4 নাম্বার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে। 4 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি লিখবো পরেরটা, এইটা এ ইন্টারসেকশন বি যেটা সাবসেট অফ এ, আমরা কিন্তু এটা জানি যে ইন্টারসেকশন বি থেকে এটা বড় হবে, তাই না? এন্ড
বা সমানও হতে পারে, এটাও লিখে দেন বড় অথবা সমান। এখান থেকে এ ইন্টারসেকশন বি সেটা সাবসেট অফ বি, এটা ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে জানেন? ইমপ্লাইজ, এগুলা কিন্তু প্রমাণ করা হয় সাধারণত। আমরা যেহেতু এখন এগুলার প্রমাণটা আসলে শিখবো না, কারণ আমাদের হাতে এত সময় নেই, আর প্রমাণ করার এটা প্রমাণ আসবেও না, শুধুমাত্র আমাদেরকে এই স্টেটমেন্টগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভুলে যাইতে পারেন, এটা ঠিক আছে, বাট আসলে যেন আমরা একটু মনে করতে পারি, বা আমরা দেখি নাই জীবনে এরকম যেন না হয়, এই কারণে লিখে দিচ্ছি। চারটা প্রপার্টি আমাদের করতে হবে। ইনফিমাম অফ এ ইন্টারসেকশন বি সেটা সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হবে বোথ ইনফিমাম অফ এ অ্যান্ড ইনফিমাম অফ বি। আর অর এভাবে লিখতে পারেন, অথবা অর ইনফিমাম অফ এ ইন্টারসেকশন বি সেটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হবে ম্যাক্সিমাম অফ ইনফিমাম অফ এ কমা ইনফিমাম অফ বি, এভাবেও লিখতে পারেন। এই চারটা প্রপার্টিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আমরা এখন যেতে চাই আসলে ম্যাক্সিমাম, মিনিমাম এবং সুপ্রিমাম ইনফিমামের মধ্যে পার্থক্য ব্যাপারগুলোকে পড়তে। ঠিক আছে, ওকে, এটা একটু দেখতে চাই আমরা, এটা একটু দেখতে চাই। ওকে, আমরা দ্য ম্যাক্সিমাম আমরা লিখি, তারপর আমরা বুঝাবো। দ্য ম্যাক্সিমাম and minimum of a set একটা সেটে সবসময় ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে এরকম কোনো কথা না। আমরা এই উদাহরণ দিয়ে দেখাবো, যদি এক্সিস্ট করে, যদি পাওয়া যায়, তাহলে সেই ম্যাক্সিমাম আর মিনিমাম ওইটা অবশ্যই উইল বি ইন দ্য সেট, মানে সেটের উপাদান হবে, এরা উইল বি ইন দ্য সেট, সেটের উপাদান হবে। দ্যাট ইজ, আমি আসলে বলতে চাচ্ছি, দ্যাট ইজ দে বিলংস, তারা অবশ্যই সেটে বিলং করবে, দে বিলং টু দ্য সেট, তারা সেটে বিলং করবে। আমরা এগুলো এক্সাম্পল দিব, আপনার কোনো সমস্যা নেই। বাট এখানে সুপ্রিমাম ইনফিমামের ক্ষেত্রে অন্য একটা কালি নিয়ে আসি, সেটা দিয়ে লিখি। বাট এখানে লিখে রাখেন দ্য সুপ্রিমাম and the infimum and the infimum of a set একটা সেটের যদি এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে, সেটা অবশ্যই সেটে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই কারণে লিখবো মে অর মে নট belongs to the set. ওকে, belong to the set, সেটা সেটে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওকে, আমরা এগুলো এক্সাম্পল দিব, কোনো সমস্যা নেই, আপনাকে বুঝাই দেব। আচ্ছা, 2 নাম্বার লেখেন, যদি ইফ ম্যাক্সিমাম and minimum, ম্যাক্সিমাম এবং দা মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম কেন, ম্যাক্সিমাম অ্যান্ড দা সুপ্রিমাম অফ আ সেট, একটা সেটের অফ আ সেট এক্সিস্ট করে, দেন একত্রে একটা সেটের যদি ম্যাক্সিমামও পাই সুপ্রিমামও পাই, সেখানে দেখবেন অবশ্যই দেন ম্যাক্সিমাম অফ আ সেট, ম্যাক্সিমাম অফ আ সেট আর সুপ্রিমাম অফ আ সেট একই হবে সেখানে। আমরা এগুলো সব এক্সাম্পল দিব অফ আ সেট। ওকে, 3 নাম্বার, যদি এরকম পাই যে ইফ মিনিমাম, if minimum and the infimum of a set exist করে, then minimum of a set equals to হচ্ছে infimum
অফ আ সেট হবে। দেখি আমরা এখন এগুলো বোঝানোর চেষ্টা করি। কি হবে, কি বলছে, বলছে একটা সেটে যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম পাওয়া যায়, দেখেন একটা সেটে যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই ওই ম্যাক্সিমাম আমরা বলবো যে ম্যাক্সিমাম 3 বা মিনিমাম ধরেন 1, তখন ওই সেটে অবশ্যই তারা বিলং করবে। যেমন একটা এক্সাম্পল দিই 1 নাম্বারের জন্য, এই যে লাল কালি নিয়ে আসে, এই 1 নাম্বার বোঝাতে গিয়ে আমরা বলতে চাই 1 নাম্বার একটা এক্সাম্পল, এক্সাম্পল সাপোজ একটা সেট দিলাম 1 2 3 4 and 5। এখন যদি আমরা বলতাম এই সেটের ম্যাক্সিমাম এলিমেন্ট কে, the ম্যাক্সিমাম এলিমেন্ট এটা কে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট অবশ্যই সবসময় সেটের মধ্যে থাকতে হবে। তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম কে 5, তাহলে 5 সেটের মধ্যে আছে, তাহলে এরকম অপশন দিয়ে থাকতে পারে 5 6 7, তারপর থাকতে পারে যে 4 মনে করেন। তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট কে 5, দেখেন 5 কিন্তু অবশ্যই সেটের মধ্যে থাকবে। অবশ্যই মনে রাখতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম এলিমেন্ট অবশ্যই সেটের মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার শুনেন, এবার চলে যান আপনি আসলে এটার মধ্যে 3 নম্বরে, সরি 2 নম্বরে, যদি কোনো একটা সেটের ম্যাক্সিমাম পাওয়া যায়, এই যে ম্যাক্সিমাম পাইছি না এই সেটে, পাইছি তাই না, পাইছি না, পাইছি, যদি পাওয়া যায় তাহলে বলছে ওই সেটের ম্যাক্সিমাম আর সুপ্রিমাম একই হয়। দেখি তো এবার এটার বলেন সুপ্রিমাম কত, দেখি এই যে একটা সেট, আচ্ছা এখানে বরাট করেন, এখানে 1 আর এখানে 5। এবার বলেন এই যে আপার বাউন্ড যদি আমি দিতে চাই, বাউন্ডারি যদি দিতে চাই, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, তো অনেকগুলো বাউন্ডারি আছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট বাউন্ডারি কে 5। তাহলে এখানে দেখছেন সুপ্রিমামও পাইলাম 5, কি বলছে সুপ্রিমামও 5। তাহলে কোন একটা সেটে যদি ম্যাক্সিমাম পাওয়া যায় সেখানে সুপ্রিমামও ম্যাক্সিমামের সমান হবে, এই কথাটা বলছে। কিন্তু এখানে এই কথাটা একটু পড়েন তো, যে কোন একটা সেটে আছে, ধরেন কোন একটা সেট আছে, এই যে এখানে এটা পড়েন, কোন একটা সেটে যদি সুপ্রিমাম পাই সেটা সেটের উপাদান হতেও পারে নাও হতে পারে। দেখাই, যেমন এই ক্ষেত্রে দেখলাম সুপ্রিমাম পাইছি 5 যেটা সেটের উপাদান। এবার একটা দেখাই এক্সাম্পল দিয়ে, যেটা এরকম এক্সাম্পলও আছে যেটা আসলে সুপ্রিমাম পাবো বাট সেটের উপাদান না, ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারছেন। ওকে আমরা এর মধ্যে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। মনে করেন আমি একটু দেখতে চাই যে কোনটা দেওয়া যায়। আচ্ছা মনে করেন একটা অন্য এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম পাইতেছি কিন্তু সেটা সেটের উপাদান না। মনে করেন এটা একদম সহজ এক্সাম্পল দিই, 1 1/2 1/3, এখানে এটা 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 এরকম চলতে থাকলো। তো এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এটার ক্ষেত্রে এটা হচ্ছে 1 তাই না, এরপরে হচ্ছে এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ, এরকম করে ডট ডট যত বাড়তে থাকবে তখন 0-র কাছাকাছি আসবে। এখন যদি এটাকে আমরা বাউন্ডারি করতে চাই করতে পারি, তাই না, এই যে 1 থেকে করতে পারি, আর এখানে এই দেখেন ইনফিমাম সরি লোয়ার বাউন্ড দিতে পারি। তাহলে লোয়ার বাউন্ড এগুলো সবাই লোয়ার বাউন্ড, এই যে এগুলো সবাই লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে 0। তাহলে এই কারণে ইনফিমামকে এখানে দেখেন ইনফিমাম হচ্ছে আমাদের 0, ঠিক আছে, যেটা কিন্তু দেখেন এই সেটের মধ্যে বিলং করে না। এটা যদি এস নাম দেই তাহলে ডাজ নট বিলং টু এস, বলেন তো 0-র মধ্যে বিলং করে। তার মানে কখনো কখনো ইনফিমাম বা সুপ্রিমাম বের হবে কিন্তু তারা সেটের উপাদান না, কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম সব সময় সেটের উপাদান হবে, এই কথাটা বলছে। দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম অফ আ সেট যদি পাই আমরা সেটা অবশ্যই সেটের মধ্যে থাকবে, কিন্তু সুপ্রিমাম এবং ইনফিমাম কখনো এরকম হতে পারে যে সুপ্রিমাম ইনফিমাম পাইছি বাট সেটা সেটের মধ্যে বিলং করবে নাও করতে পারে, এটা বলছে। এই দেখছেন ইনফিমাম এটা কি 0 পাইছি, সেটা কি সেটের মধ্যে বিলং করে না, ঠিক আছে। আর যদি এরকম হয়ে যায় যে কোথাও আমরা সুপ্রিমামও পাইছি একটা সেটে ম্যাক্সিমামও পাইছি, তাহলে অবশ্যই তারা সেম হবে, ম্যাক্সিমাম এবং সুপ্রিমাম সেম হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে কোন একটা সেটে আমরা মিনিমাম পাইছি আবার ইনফিমামও পাইছি, তাহলে অবশ্যই তারা সেম হবে, নাকি বোঝেন নাই। আচ্ছা যেমন এই সেটে কি আমরা মিনিমাম পাবো, এই সেটে মিনিমাম পাবো না, এই সেটে মিনিমাম পাবো না। আমি কি বলতে পারবো মিনিমামটা কত আসলে? কেউ যদি বলে 0.0001 সে এটা মিনিমাম বলো, সে তো আরেকজন এসে বলবে না
এটা না, আরো 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 জিরো দিয়ে আরো বলবে এটা মিনিমাম। তার মানে এখানে কিন্তু মিনিমাম সম্পর্কে আমি কমেন্ট করতে পারবো না কোনটা মিনিমাম, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা নাকি বুঝি নাই। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম সবসময় পাওয়া যাবে না, মিনিমাম আর ম্যাক্সিমাম পাইতে গেলে সেটা সেটের উপাদান থাকতে হবে এবং সুনির্দিষ্ট থাকতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? ওকে ওকে, এখন আমরা এটা গেল, এটার মধ্যে গেল, আমরা নতুন একটা পেজ নিলাম। এখন আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো পড়ে তারপর আমাদের আসলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন আমরা ইসে চলে যেতে পারবো, কিসে জানো? ওই যে কমপ্লিটনেস এক্সিউমে। কমপ্লিটনেস এক্সিউমটা এবার আমরা যেতে চাই। কমপ্লিটনেস এক্সিউম, এবার অনেক কিছু পড়া শেষে কমপ্লিটনেস এক্সিউম। কমপ্লিটনেস এক্সিউম এবার দেখতে চাই যে কমপ্লিটনেস এক্সিউমটা কি বলছে। এবার আমরা পড়ে ফেলতে পারবো, আসলে এটা পড়াইও ফেলছি। সেটা হচ্ছে এভরি নন এমটি সেট, এভরি নন এমটি or set of real numbers which is bounded above, যে আসলে bounded above, তো এটা একটু লিখে দিই, which is bounded above বা আপার বাউন্ড যারা আছে তার has লিস্ট আপার বাউন্ড, এরকম লিখতে পারে has the least upper bound। যেই কথা has a least upper bound, এই যে লিস্ট আপার বাউন্ড কি বলা হয় হচ্ছে সুপ্রিমাম, অথবা অন্যভাবে বলতে পারে যে অর দিয়ে বলতে পারে যে সুপ্রিমাম। তার মানে এগুলা কিন্তু আমরা বলে ফেলছিলাম যে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম না যে একটা সেটের সবার কি সুপ্রিমাম থাকে না, থাকে না, সেই সেটের থাকে যেই সেটের আপার বাউন্ড আছে। তাই এই কথাটাই এখানে বলছে কমপ্লিটনেস এক্সিউম হচ্ছে যদি একটা আমরা নন এমটি সেট নেই যেটা সাবসেট অফ রিয়েল নাম্বার, সেই সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেখানে আমরা সুপ্রিমাম পাবো, এই কথা বলছে। তাহলে এটা তো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকভাবে এটাকে বলা যায়, এটা হচ্ছে আপার বাউন্ড সুপ্রিমামের জন্য চাইলে এইভাবেও বলতে পারে কেউ কেউ যে এভরি, একত্রে এই দুটাকে আমরা বলে থাকি হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম। এভরি নন এমটি সেট অফ রিয়েল নাম্বারস যেটা হুইচ ইজ বাউন্ডেড বিলো, মানে যার লোয়ার বাউন্ড আছে তার অবশ্যই হ্যাজ এ কি আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের অপর নাম কি আমরা জানি, ইনফিমাম। ওকে, অর ইনফিমাম ইন আর। তাহলে আমরা তো এটা পড়াই ফেলছি, বলছিলাম না যে সকলের কিন্তু ইনফিমাম থাকে না, কার থাকে বলছে ওই ধরনের নন এমটি সাবসেট অফ আর এর থাকবে যাদের হচ্ছে, যারা হচ্ছে বাউন্ডেড বিলো হবে বা লোয়ার বাউন্ড যাদের থাকবে, ঠিক না? ওকে আচ্ছা, ওকে, এরপর এটার একটা নোট লেখেন। এগুলো আসলে সবকিছু কিন্তু এমসিকিউর জন্য করাচ্ছি। নোট, একটা নোট দিয়ে দেন। নোট হচ্ছে কমপ্লিটনেস এক্সিউমকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, দা কমপ্লিটনেস এক্সিউম ইজ অলসো আরেকটা নামে ডাকা হবে, নোন অ্যাজ, কি নামে জানেন? দা কন্টিনিউটি এক্সিউম। দা কন্টিনিউটি এক্সিউম ইন আর। তাহলে কখনো কখনো আসতে পারে যে কমপ্লিটনেস এক্সিউম এর অপর নাম কি বা কি নামে ডাকতে পারি, এরকম তখন বলতে পারে যে কন্টিনিউটি এক্সিউম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেতে চাই আর্কিমিডিয়ান প্রপার্টিতে। ওকে, আর্কিমিডিয়ান প্রপার্টি, তো আর্কিমিডিয়ান প্রপার্টিটা একটু যেতে চাই। আর কি মিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস এর ক্ষেত্রে আর্কিমিডিয়ান প্রপার্টিটা আমরা পড়বো।
তার আগে এটাকে একটু এই পাশে নিয়ে আসি, দেখতে খারাপ লাগছে। ওকে, কি বলছে আর্কিমিডিয়ান প্রপার্টি, জাস্ট স্টেটমেন্টটা আমরা মনে রাখবো। এটা বলছে স্টেটমেন্টটা আমরা শুধুমাত্র মনে রাখবো। আমাদের বেসিক পড়ানো একদম শেষ হয়ে গেছে, পেপারগুলো যা এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমাদের পড়ানো শেষ। স্টেটমেন্ট সেটা হচ্ছে ইফ x is a positive real numbers, যদি x একটা পজিটিভ রিয়েল নাম্বার হয় এবং y যদি যে কোনো একটা নাম্বার হয়, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, is any real number, তাহলে বলছে then there exists a positive integer, এরকম একটা পজিটিভ ইন্টিজার আমরা পাবো যাতে করে এই কন্ডিশন মানবে। কি কি পজিটিভ ইন্টিজার n such that এই কন্ডিশন মানবে কি কি, nx গ্রেটার দেন অর ইকুয়ালস টু হচ্ছে y। তবে একটা কথা মনে রাখবেন, এটা আমি বাংলাদেশি বই থেকে পড়াইছি, আর্কিমিডিয়ান প্রপার্টিটা আসলে একটু অন্যরকম, অন্য বইতে আমি দেখছি একটু অন্যরকম, যদিও এটা একটা লেমা থেকে পাওয়া যায় পরবর্তীতে। তো এটাকে এখন আমরা যেহেতু বাংলাদেশি বই থেকেই আমরা আসলে দেখাচ্ছি, এই কারণে এটাকে এমনি পড়বেন, আর বাড়তি কিছু করতে হবে না। এটা আমি এতটুকু শুধুমাত্র বলে রাখলাম। তাহলে কি বলছে, যদি x একটা পজিটিভ রিয়েল নাম্বার হয় এবং y যদি যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে সেখানে এমন একটা পজিটিভ ইন্টিজার যদি n এক্সিস্ট করে, তাহলে এই ঘটনা ঘটবে। এতটুকু মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপরে আর্কিমিডিয়ান প্রপার্টিটা দেখা হয়ে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে ডেন্স প্রপার্টিটা। তো কি পড়তে হবে, ডেন্স প্রপার্টি। অনেক সময় আমরা লেখার সময় লিখি ডেন্সনেস প্রপার্টি অফ আর, প্রপার্টি অফ আর এর ক্ষেত্রে। ওকে, এটা একদম সহজ করে ফেলবো জাস্ট মনে রাখার জন্য। এই স্টেটমেন্টগুলো নাও আসতে পারে, কারণ এগুলো কি এমসির মধ্যে যাবে, এমসিকিউ এর মধ্যে যাবে না। কি বলছে এখানে, বলছে যে দুইটা রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রিয়েল রেশনাল নাম্বার পাইতে পারি আমরা, এরকম বলতে পারে। আবার রিয়েল নাম্বারের মধ্যেও বলতে পারে। তাহলে যেহেতু আর এর ক্ষেত্রে বলছে, এই কারণে এখানে স্টেটমেন্টটা হবে হচ্ছে এরকম। স্টেটমেন্ট কি হতে পারে, বলছে বিটুইন এনি টু ডিস্টিংক্ট, দুটা পৃথক ডিস্টিংক্ট রিয়েল নাম্বারের মধ্যে টু ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, দুটা রিয়েল নাম্বারের মধ্যে আমরা একটু ওকে, to distinct real numbers there is always a rational number, আমরা একটা রেশনাল নাম্বার পেতে পারি। ঠিক আছে, দেখাই আমি আসলে ব্যাপারটা কি বলছে। সাপোজ এখানে একটা রিয়েল নাম্বার আছে, এখানে একটা রিয়েল নাম্বার আছে, তাদের মধ্যে আমরা একটা রেশনাল নাম্বার পেতে পারি। তো রেশনাল নাম্বার কি এক ধরনের রিয়েল নাম্বার না? তখন ব্যাপারটা দেখেন, এই যে এখন এইটার মধ্যে আর এটাও কিন্তু দুইটা হয়ে গেল, তাদের মধ্যে আবার একটা পাইতে পারি। এখন দেখেন ব্যাপারটা দেখেন, এখন আবার এইটা আর এইটা আবার দুইটা রিয়েল নাম্বার না, তাদের মধ্যে আবার একটা পেতে পারি। তার মানে এরকম করে কি জুম করতে থাকেন, অনেকগুলো পাবো না। তার মানে বলছে প্রথমে বলছে যে দুইটা ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, তাদের মধ্যে আমরা যেমন একটা রেশনাল নাম্বার পেতে পারি, তারপর এখান থেকে আসলে এন্ড দেয়ারফর আমরা কিন্তু এখান থেকে অসংখ্য রেশনাল নাম্বার পাইতে পারি। কিভাবে, এরকম জুম করতে থাকেন, আর এই যে মাত্র দেখাইলাম কয়েকটা। দেয়ারফর আমরা পাইতে পারি ইনফাইনাইটলি many rational number, আচ্ছা, এরকম করে আমাদের এই ডেন্স প্রপার্টি আরেকটা আছে, ডেন্স প্রপার্টি। এটা তো আর এর জন্য গেল, প্রপার্টি
প্রপার্টি অফ কিউ, কিউ এর জন্য আমরা চাইলে কিউ এর জন্য ডেন্সনেস প্রপার্টিটা স্টেটমেন্টটা মনে রাখতে পারি। একই নিয়ম, একই রকম ব্যাপারটা। এখন শুধুমাত্র রিয়েল নাম্বার না বলে বলবো হচ্ছে স্টেটমেন্ট, যেহেতু এটা আমাদের রেশনাল নাম্বারের জন্য আমরা বলছি। দেখেন তাহলে স্টেটমেন্টে শুধুমাত্র বলবো বিটুইন এনি টু ডিস্টিংক্ট রেশনাল নাম্বার, বাকি স্টেটমেন্টটা সব ঠিক থাকবে এই স্টেটমেন্টটাই। তাহলে আমি কপি করে নিয়ে আসি। এই স্টেটমেন্টটাই, তাহলে এই স্টেটমেন্টের এই কথাটা উঠাই দেই। তাহলে কি লিখবো, বিটুইন এনি টু ডিস্টিংক্ট, এখানে রিয়েল নাম্বার না দিয়ে রেশনাল নাম্বার লিখবো, তাহলে হয়ে গেল। টু ডিস্টিংক্ট রেশনাল নাম্বার, আর এ টি আই ও এন এ আর, রেশনাল নাম্বারস। তারপর এখানে টি এইচ ই আর ই, দেয়ার ইজ অলওয়েজ রেশনাল নাম্বার, তারপর হচ্ছে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার। ওকে, এই পর্যন্ত ডেন্সনেস প্রপার্টিটা পড়তে হবে। ঠিক আছে, এতটুকু পড়ার পর আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কিছু কিছু সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করা শিখতে হবে। তাহলে আমাদের হচ্ছে হয়ে যাবে। আমরা কালকে এখানের আরো বেশ কিছু এমসিকিউ করে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন আজকে যতটুকু করাইছি এটা কিন্তু এনাফ, এটাই কিন্তু আমাদের বেসিক। তো আমরা চাইলে পরবর্তী দিন হচ্ছে কিছু এমসিকিউ করব আরো 10টা, সেটা করতে গিয়ে যা যা দরকার হয় সেটা করব। তারপরে আমরা সিকোয়েন্স সিরিজটা তাড়াতাড়ি শেষ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। এই বেসিক ক্লাসটা আগে শেষ করতে হবে আপনাদের, তারপরে আমরা হচ্ছে কিছু এমসিকিউ বানিয়ে দেবো আপনাদেরকে, সেগুলা প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।